স্বামীহীন একজন নারীর সমাজে টিকে থাকার লড়াইটা কেউ চোখে দেখে না। হায়েনার দৃষ্টি সবসময় সেই নারীর দিকে লেগেই থাকে। কেউ যদি সাহায্যের হাত বাড়ায়, তবে সে সাহায্য থাকে এক অদ্ভুত নোংরামো করা দৃশ্য। আর আরও থাকে পুনরায় বিয়ে করে নিলেই পারে। শর্ত একটাই, নিজের সন্তানকে রেখে আসতে হবে। কারোর সংসারে দ্বিতীয় স্ত্রী হয়ে তার সন্তানকে মানুষ করতে হয়। অন্যের রেখে যাওয়া সংসারে দায়িত্ব নিতে হয়, অথচ নিজের সাথে কিছু থাকে না। মাসুদের দাদার প্রথম পক্ষের স্ত্রীর লড়াইটা কারোর চোখে পড়েনি। যুদ্ধের পর যে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, সেই সময় মারা যায় তার বাবা। ভাইয়েরা রাখেনি সংসারে। নিজের এক টুকরো জমিতে কোদাল তুলে মাটি জোরে করতে হতো তার। মানুষের বাড়িতে কাজ করতে হয়েছে একটা বছর। কারণ যুদ্ধ থেকে তখনও ফিরেনি তার শ্বশুর। কারণ যুদ্ধ থেকে তখনও ফিরে এলে একটু স্বস্তির নিঃশ্বাস পেলে কিশোরী। ধীরে ধীরে ফিরতে থাকে দেশ স্বাভাবিক অবস্থায়। কিন্তু ওই যে একটা বছর অভিভাবকহীন ছিল। সেই সময় পুরো রাত সে ঘুমায়নি। ছেলেকে বুকে আগলে ধরে ঘরে দরজা দিয়ে চুপচাপ বসে থাকতো। তার সাথে থাকতো শাশুড়ি। অন্য জায়েরা তখন বাবার বাড়ি থেকে ফিরেইনি। তাছাড়া বাড়তি 3টে মুখের অন্যের দায়ে কে নিতে চাইবে? সেই সময়গুলো হুট করেই তার চোখের সামনে ইদানিং বেশি ওঠে। সে এই দেশে আসতে চায়নি। মানুষটার আশায় আশায় থেকে জীবন পার করেছে। একসময় নিজ থেকে ভেবে নিয়েছিল সে মারা গেছেন, না হলে এতগুলো বছরে একটা বার তো তাদের সাথে যোগাযোগ করত। হুট করেই একদিন বিকেলবেলায় ছেলেটা এলো। সে এসে আদৌ ভাঙ্গা বাংলায় বলল সে নাকি তার নাতি। শুনেই বুকের ভিতর ধক করে উঠেছিল তার। বারবার দৃষ্টি ভিজে এলো। শূন্য দৃষ্টিতে আবসা আলোয় ছেলেটির মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল ছেলেটা মিথ্যে কথা বলেনি। এই যে সে বলিষ্ঠ দেহ কাঁধ, পিছন থেকে দেখেই তার মনে হয় ফিরে এসেছে তার সেই কিশোর বয়সী, যে বয়সে একটা ভালো ভবিষ্যতের আশায় তার স্বামী চলে গিয়েছিল বিদেশে। তবু সে আসতে চায়নি। কিন্তু ছেলের লোভের তাড়নায় সে তাকে টেনে হিঁচড়ে নিয়েই এলো। অথচ সে চেয়েছিল এক বুক অভিমান নিয়েই পাড়ি জমাবে পরকালে। একটা সম্পর্কের সবথেকে মধুর সময়টা তখন থাকে, যখন ধীরে ধীরে তার প্রেমের জলে পা ডুবতে থাকে। বিন্দেশে এসেই বিন্দেশির প্রতি এক অমোঘ মায়ায় ডুবেছে সুচিত্রা। মাসুদ আজ নিজে এসেছে তাদের খোঁজ নিতে। আজ সকাল সকাল দাদির শরীর বেশ খারাপ হয়ে পড়েছিল। উপায়ন্তর না পেয়ে সুচিত্রা কল দিয়ে বসে মাসুদকে। কল রিসিভ করেছিল তার সেক্রেটারি। এমিলি এত সকালে সেখানে কি করছে? ভাবতে চিন্তার রেখা উদয় হলো তার ললাটে। অপরদিকে দাদির চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। নিজেকে কোনোভাবে সামলে সে বিস্তারিত বলতে মাসুদ নিজে এসেছিল। দাদির জন্য চিকিৎসার সকল ব্যবস্থা নিজে থেকে করে তারপর ফিরেছেন। সুচিত্রা নিজ হাতে তাকে 1 কাপ চা করে এনে দিয়েছিল। এমিলি বাধা দিচ্ছিল, কিন্তু মাসুদ চায়ের কাপ হাতে নিয়ে 2 চুমুক দেওয়ার পর হাসি ফিরিয়ে দিয়ে বলল, আমি চাতে অভ্যস্ত নই, তবুও বেশ ভালো হয়েছে। কথাটা শুনে সুচিত্রা মন বেশ খারাপ হয়ে গেল। তার বারবার মনে হতে লাগলো যে কেবলমাত্র তার মন রক্ষার জন্যই মাসুদ চায়ের কাপটা হাতে নিয়েছিল। সকালের নাস্তাটা করে যাওয়ার অনুরোধ করলেও মাসুদ বলল, আজ নয়, অন্য একদিন। দাদু একটু সুস্থ হলে আপনারা মানসিক প্রস্তুতি নিন। কারণ সময় হয়ে এসেছে আপনাদেরকে পরিবারের বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। কারণ আপনাদের এই মুহূর্তে পরিচয় প্রয়োজন। দাদা সাহেব কিংবা দাদুর অবস্থা বেশ ভালো নয়। মৃত্যু তো আর বলে কয়ে আসবে না। মাসুদ চলে যাওয়ার সময় দরজায় হাত দিয়ে সুচিত্রা এসে বলল, আবার কবে আসবেন? সময় হলে আমায় পাশে পাবেন। ফোনের স্ক্রিনে তাকিয়ে মাসুদের মুখে স্মিত হাসি ফুটে উঠেছে। জাফরিন পায়ের ওপর পা দিয়ে বসে বসে আপেল খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে যুদ্ধে যাবে। সামনে রাখা আছে কয়েক পদের রান্নার সময় ব্যবহৃত ছুরি। একবার তার মনে হয়েছিল মেয়েটা আত্মহত্যাও তো করতে পারে। পরক্ষণেই মনে হয় এটা জাফরিন শিকদার, অন্য কেউ নয়, যে সহজে ছেড়ে দিতে জানে। মাসুদ ভাবছে তাকে সে নিয়ে এসেছে, এটাই জাফরিন মনে করে। কিন্তু মাসুদ জানে তাদের এই কাজের এখানে আসার জন্য জাফরিন টোপ ফেলেছে। ওই দিন জাফরিনদের বাড়িতে আগুন লাগার ব্যাপারে মাসুদ অনেক কিছুই আন্দাজ করতে পেরেছিল। আগুন লাগবে এটা জাফরিন জানত। কারণ আগুন না লাগলে তার মা বোনেরা তাকে নিয়ে ব্যস্ত হবেন না। তারা তাকে দেশেই রেখে দিতে চাইবে। কিন্তু জাফরিনের ইচ্ছে এখানে চলে আসার। নিজের জীবনের নিরাপত্তা দোহাই দিয়ে হলেও সে ভেবেছিল আগুন লাগবে, এটাই ইস্যু হবে। কিন্তু তাকে মেরে ফেলার পরিকল্পনা তার চাচা করেছে, এটা গুণাক্ষরেও সে টের পায়নি। এসব অসচেতন মনে জাফরিন নিজেই বলেছিল। সে ভেবেছিল তার বাবা তাকে উদ্ধার করেছে।
বাবার বুকে মাথা দিয়ে হাসপাতালে যাচ্ছে সে, তাই শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, আব্বা, আব্বা, ও আব্বা, আপনি আসছেন? আপনার কাছে যাওয়ার জন্যই তো এত কিছু। আম্মা যে যেতে দিতে চাচ্ছে না। আমি যে আপনার সেই বাসায় যেতে চাই। আপনার গন্ধ লেগে আছে যে বাসার প্রতিটা জিনিসপত্রে। মাসুদ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করেছিল, আগুন লাগবে যে তুমি জানতে? জানতাম। এজন্যই তো সবাইকে নিরাপদ স্থানে নিয়ে এসেছিলাম। তবে নিজে কেন গিয়েছিলে? আম্মা আর আপাদের ভয় দেখাতে। না হলে তারা রাজি হবে না। আব্বা, আমার মাথাটা পাকা পাকা লাগছে। আমি কি মরে যাচ্ছি? মাসুদ আলতো স্পর্শে তার চুলে সুমু এঁকে দিয়ে বলেছিল, ড্রাইভ পাস্ট, আদারওয়াইজ আই উইল ফিনিশ ইউ ব্লাডি বাফলোস। স্কিনে থাকা জাফরিন নিজেই নিজ হাতের ব্যান্ডেজ খুলছে। গতকাল তার সময় দেওয়া ছিল ডাক্তারের কাছে, কিন্তু ঘুমের কারণে যেতে পারিনি। আজ যেতে ইচ্ছে করছে না। হাতের গা দেখে তার চোখ বন্ধ হয়ে এলো। হুট করে ভয় লাগতে লাগলো তার। মাসুদ স্ক্রিনে থেকে চোখ তুলে নিয়ে এমিলিকে বলল, গাড়ি ঘুরিয়ে নাও, মিস শিকদারকে এখন প্রয়োজন। তারা তখন কলিং বেল চাপল তখনই জাফরিন নিজের হাতটা ওড়নায় ঢেকে উঠে এলো বাহিরের দিকে। স্ক্রিনে দেখা যাচ্ছে এমিলি দাঁড়িয়ে আছে, সাথে দুজন ডাক্তার। দরজা খুলে পিছলে হাসি হাসে জাফরিন। বুঝতে বাকি রইল না তার হাতের ড্রেসিং করা হবে। এই এমিলিটা কিভাবে বুঝে যায় সব? তার জন্য নিয়ে এসেছে বাঙালি খাবারটাও, কিন্তু ড্রেসিং করা হবে বুঝেই সে বলল, আমার হাত ঠিক আছে, আমি ড্রেসিং করব না। মিস শিকদার, আপনি স্যারের মেয়ে, তার কাছে আমরা অনেক ঋণী, তাই আপনার ভালো মন্দের দায়িত্ব অবশ্যই আমাকে দেখতে হবে। কিন্তু তারা ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে বসলো। এমিলি জাফরিনকে তাগাদা দেয় খাবার খেয়ে নিতে। খাবার খাওয়ার সময় বারবার তার মনে হচ্ছিল একটু পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেই হয়তো এত আয়োজন চলছে। খাবার শেষ করে এসে বসতে সে অনুরোধ করলো, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে হাত অবশ করে নিন না, আমার সহ্য হবে না এত ব্যথা। ডাক্তাররা একে অপরের দিকে চাইলেন। একজন সম্মতি দেওয়াতে তার হাতে ইঞ্জেকশন দেওয়া হলো। মুহূর্তে জাফরিনের দুচোখ বুঝে ঘুম নেমে এলো। সে ঢলে পড়ল কারো বুকে। মুখ থেকে মাস্ক খুলে মাসুদ তাকে পাজাকোলা করে নিয়ে গেল বেডরুমে। শক্ত করে বুকের সাথে আগলে ধরে রইল। অপরদিকে চলছিল জাফরিনের হাতে ড্রেসিং। ঘুমে জড়ানো অবস্থাতেই মেয়েটা অপর হাতে জড়িয়ে নিল মাসুদের হাত, যেন খুবই পরিচিত কাউকে বহুদিন পাওয়ার পর হারানোর ভয়। জাফরিনের চুলে আলতো স্পর্শে হাত বুলিয়ে দিতে দিতে মাসুদ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ঠিক কতদিন সময় লাগবে ঠিক হতে? সার্জারি করালে ভালো হতো, অথবা তেলাপিয়া মাছের চামড়া দিয়ে ট্রিটমেন্ট, ওটাও করিয়ে দেখতে পারেন। প্রতিদিন ড্রেসিংটা স্কিপ করতে চাচ্ছি, ওর কষ্ট হচ্ছে, তবে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করাটাই বেটার হবে। কোনো ক্ষতির সম্ভাবনা যদি 1% থাকে তবে অন্য উপায় দেখুন। এটাই সব থেকে ভালো হবে। তেলাপিয়া মাছের চামড়ায় কোলাজেন প্রোটিনের টাইপ 1 ও টাইপ 3 রয়েছে, যা আগুনে পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া অংশকেও খুব সহজে সারিয়ে তুলতে পারবে। এটাকে ব্যান্ডেজের মতন ব্যবহার করে নিলেই হবে। বেশ, তবে এটাই করুন। প্রতিদিন ঘুম পাড়িয়ে অবশ করলে ওর অন্য ক্ষতির আশঙ্কা থাকবে, আমি সেটা চাই না। জি, আমরা দেখছি। ড্রেসিং শেষ করে এমিলি চলে গেল তাদের নিয়ে। মাসুদ উঠে দাঁড়িয়ে দেখল যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে জাফরিনের স্টাডি রুমের। সেখানে পা রাখতেই তার মনে হলো, না, জাফরিন এমন অগোছালো করেনি। কেউ একজন এসেছিল এখানে কিছু একটা খুঁজতে। সে নিশ্চয়ই কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায়নি। মুহূর্তে তার মস্তিষ্কে হাজারখানিক চিন্তার আগমন ঘটে গেল। সে নিজের ফোন বের করে এখানে থাকা সকল ক্যামেরা অফ হওয়ার কমান্ড বাটন প্রেস করলো। এরপর ডেকে পাঠালো অন্য এক স্পেশাল টিমকে। তারা এসে পুরো ঘর থেকে অন্য কারোর লাগানো 4টে ক্যামেরা উদ্ধার করলো। মাসুদ এমিলির দিকে তাকাতে সে মাথা নিচু করে রইল, কেননা একমাত্র মাসুদের অনুপস্থিতিতে এমিলি এখানে আসার অনুমতি পেয়েছে। স্পেশাল টিমের সাহায্যে তারা সকল ক্যামেরা অফ করে নতুন করে লাগানো হলো এবং সিস্টেম আপডেট করলো এমনভাবে যাতে উক্ত ক্যামেরা বাদে অন্য কোনো ক্যামেরা এখানে অ্যাক্টিভেট করা না যায়। সাথে সকল কিছুর অ্যাক্সেস মাসুদের কাছে থাকবে। সে ব্যতীত এখানে কেউ আসতে বা বের হতে পারবে না। জাফরিন যদি এখান থেকে বের হতে চায় তবে মাসুদের ডিভাইসে প্রথমে অ্যাক্সেস পারমিশন চাইবে। সে পারমিশন দিলেই ফ্ল্যাটের মেন ডোর ওপেন হবে। প্রায় 30 মিনিট সময় লেগেছিল সবটা ঠিক করতে। জাফরিন তখন গভীর ঘুমে মগ্ন। সবাই ফেরত যাওয়ার পর মাসুদ ক্লান্ত দেহে গা এলিয়ে দিল পাশের কাউসে। জাফরিনের হাতটা আবার চিন্তায় ফেলেছে তাকে। দীর্ঘশ্বাস ফেলে সে উঠে দাঁড়ালো। রান্নাঘর থেকে এক মগ কফি বানিয়ে দাঁড়ালো বারান্দায়। স্মৃতির পাতায় বেশি ওঠে
6 মাস পূর্বের এমনই একটা সন্ধ্যাবেলায়। স্যার, আপনি মেয়েকে অনেক ভালোবাসেন জানো তো? ওর মা ছেলে চেয়েছিল, কিন্তু যখন ওর জন্ম হয় ও ওর মাকে দেখে ব্রু কুঁচকে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে থাকতো, তার কোলেও যেতে চাইতো না। অথচ সন্তান হয় মা বকত, আমি কোলে নিলেই সে কি হাসি হাসতো। মেয়েটা আমার কাঁদতে জানে না, আমি কেন যেন ওকেই বেশি আদর করি। তবে ওই ছেলের সাথে বিয়েতে মত দিলেন কেন? জাফরিন পছন্দ করেছে ঈশানকে, আমি ওর এই পছন্দকে সম্মান করি বলে। দমকা বাতাসে গোর কাটে মাসুদের। কাউকে না দেখে ভালোবাসা যায়? যায়, যেমনটা বেসেছে মাসুদ। আজমল শিকদারের মুখে মুখে মেয়েটার কথা শুনে তাকে ভালোবেসেছে। যে মুহূর্তে জাফরিনের বিয়ে ঠিক হলো, সে বারবার চেয়েছে বিয়েটা যেন না হয়, ভেঙে যাক এই বিয়েটা, যে কোনো মূল্যেই হোক। কিন্তু মূল্যটা যে আজমল শিকদারের মৃত্যু হতে পারে তা কখনো ভাবতেও সে পারেনি। জাফরিনে জেগে ওঠার আগ মুহূর্তে সে ফিরে এলো। নাস্তার টেবিলে রেখে এসেছিল ছোট্ট একটা নোট, সাথে ডিনার, যেখানে লেখা ছিল ফিনিশ ইট ডিয়ার লেডি। বিনদেশে থাকা মেয়ের জন্য মায়ের মন সবসময় কু গাইতেই থাকে। আজ সকাল থেকে মেয়ের জন্য অস্থির হয়ে আছে জাফরিনের মা। বড় ভাইয়ের বাড়িতে এসেছিল সে। তার ভাই অস্থিরতা দেখে বলল, একটা কথা বললে শুনবি? কি কথা? আমরা সবাই তো দেখি জাফরিন আর ইউবান কতটা কাছের, ওদের 4 হাত এক করে দেওয়া যায় না। কি যে বলেন এসব ভাই, ওরা নিজেদের ভাই বোন মনে করে। আপন ভাই বোন তো আর না। তাছাড়া ইউবানের সাথে যার সম্পর্ক ছিল সে তো এখন বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে। ওদের 4 হাত এক হলে আমার আর তোর থেকে শান্তি আর কেউ পাবে না। জাফরিনের মা নিজের ভাইয়ের কথায় চিন্তায় পড়লেন। সত্যি তো, আর এই পৃথিবীতে কেউ নেই যে ইউবানের মতো করে জাফরিনের খেয়াল রাখবে। যদি এমন হয় তো ক্ষতি কিসের? ঘুম থেকে জেগে জাফরিন দেখতে পেল তার লাগানো দুটো ক্যামেরার কোনোটাই কাজ করছে না। সে ভেবেছিল যান্ত্রিক কোনো গোলযোগপূর্ণ কারণে এমন হচ্ছে। ফুটেজ চেক করে দেখতে পেল এমিলি এবং ডাক্তার সমেত দুজন তার ফ্ল্যাটে প্রবেশ করছে। সে ঘুমিয়ে যাচ্ছে, এরপর আর কিছুই নেই, সব সাদা কালো। দীর্ঘশ্বাস ফেলল সে। তার বারবার মনে হচ্ছে কেউ একজন তার অনুপস্থিতিতে এখানে আসে। কে সে? এটাই জানার জন্য লাগিয়েছিল দুটো ক্যামেরা। হয়তো কম দামি বলে নষ্ট হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে এলো সে। তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার স্বাভাবিক লাগে না। এমিলি মেয়েটা এত কেন করে? কি সুন্দর তার পুরো ফ্ল্যাট গুছিয়ে রেখেছে, অথচ সে এত বড় কোম্পানিতে জব করে। খাবার টেবিলের কাছে এসে জুসের গ্লাস দেখতে পেল সে। হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে ফেলেছে। টেবিলে ঢাকা দেওয়া নোটটা দেখে তার ভিতর সব কিছু জমে গেল। এই মুহূর্তে একটা ভয় কাজ করতে লাগলো। কি লিখেছে এমিলি? ডিয়ার লেডি মানে কি? সে কেন তার প্রিয় নারী হতে যাবে? তবে কি এমিলি সমকামী? নাউজুবিল্লা নাউজুবিল্লা বলে 3 কদম পিছিয়ে গেল সে। কাউসে বসে নিজের কপালে হাত রেখে বলল, এজন্যই বুঝি আমার প্রতি তাহার এত দরদ? এই জন্যই কি আমার দিকে এভাবে তাকাতো? তার চোখে আমার জন্য মায়া ছিল না? কি ছিল তাহলে এসব? আমি এখন কি করব? জাফরিনের মাথায় তখন শখানেকের চিন্তা। সে পায়চারি করতে করতে ভাবে, ও ঘুমানোর পর এমিলি তার সুযোগ নেয়নি তো। এমন সময় কলিং বেলের শব্দে তার ঘোর ভাঙে। স্ক্রিনে একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। জাফরিন ভাবে এই মুহূর্তে সে কিছু অর্ডার করেছে বলে মনে হয় না। তবে কে এলো? দরজা না খুলেই দাঁড়িয়েই স্ক্রিনে দেখতে পায় একজন মুখ ঢাকা লোক দাঁড়িয়ে। সে হেসে বলল, মাম ইউর অর্ডার, প্লিজ চেক ইট। কিন্তু আমার তো কোনো অর্ডার ছিল না, আপনি ভুল ঠিকানায় এসেছেন। জি না ম্যাম, আপনি একটু বেরিয়ে এসে দেখুন। আমি কিছু কিনিনি, আপনি ভুল ঠিকানায় এসেছেন। ম্যাম, ঠিকানা এটাই দেওয়া, আপনি দয়া করে রিসিভ করুন, না হলে আমার চাকরিটা চলে যাবে। জাফরিনের আবার মায়া হলো। সে দরজা খোলার জন্য কোড ছাপতে কনফার্ম মেসেজ পেল মাসুদ। সে তখন ব্যস্ত ছিল মিটিংয়ে। মোবাইল স্ক্রিনে দেখলো বাহিরে ডেলিভারি বয় দাঁড়ানো। সে ভেবেছিল হয়তো জাফরিন কিছু আনিয়েছে, তাই ওকে করতে দরজা খুলে গেল। কিন্তু স্ক্রিন থেকে চোখ সরানোর পূর্বে সে বুঝে গেল তার জীবনের সব থেকে বড় ভুলটা সে করে ফেলেছে। যে ভয় পাচ্ছিল সেটাই হলো। তার চোখের সামনে কেউ একজন সজোরে আঘাত করে বসলো জাফরিনের মাথায়। চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। 3 জন লোক টেনে ভিতরে নিয়ে যাচ্ছে তাকে। শক্ত করে ভেদে ফেলে তার চুলের মুঠি ধরে বলছে, ফ্যান ড্রাইভ কোথায়? তোর বাবা শেষবার তোকে যে মেল করেছিল তাতে কি ছিল? ক্লান্ত জাফরিনে দুচোখে নেমে এলো রাজ্যের অস্থিরতা। সে ধীরে ধীরে তলিয়ে গেল ব্যথাহীন যন্ত্রণাহীন কোনো একটা রাজ্যে। আমি তোমাকে সব সময় রক্ষা করব, কখনো তোমাকে দূরে যেতে দিব না, যাই হয়ে যাক না কেন। ক্যামেলিয়া, চোখ তুলে তাকাও ক্যামেলিয়া, দেখো কিছুই হয়নি।
কথাগুলো বলে দ্রুত পানির ছিটে ফোঁটা দিতে লাগলো জাফরিনের মুখে মাসুদ। স্থানীয় পুলিশ এসে পৌঁছেছে। মেডিকেল টিমটা আসতে কেন দেরি হচ্ছে সে বুঝতে পারছে না। ছোটবেলায় গ্রানিকে দেখেছিল একবার, বাসায় এক সার্ভেন্ট হুট করে সেন্সলেস হয়ে পড়েছিল। তার চোখে মুখে পানি দেওয়ার পর সে জ্ঞান ফিরে পেয়েছিল, কিন্তু জাফরিন কেন পাচ্ছে না? সাদা শার্টের একটা কোনা দিয়ে শুইয়ে পড়া রক্ত মুছে দিল সে। দিঘির জলের মতো স্থির, শান্ত, দক্ষিণে হাওয়ার মতন মোলায়েম, কিংবা চাঁদের আলোর মতো নরম তুলতুলে স্বভাবের মাসুদের এতটা অস্থিরতা দেখে ঘাবড়ে গেল এমিলি। কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও যখন জ্ঞান ফিরল না, তখন জাফরিনকে কোলে তুলে নিয়ে ছুট লাগালো সে। লিফটের কাছাকাছি আসতে দেখতে পেল কুঞ্জর সাথে মেডিকেল টিম। স্ট্রেচারে আর শুইয়ে দিল না মেয়েটাকে। ওই অবস্থায় ছুটে এসে অ্যাম্বুলেন্সের কাছে এলো তারা। বাতাসের পেট পুড়ে চলতে লাগলো অ্যাম্বুলেন্সটা। জাফরিনের মাথায় হাত রেখে পিস করে বলল, একজনকেও ছাড়বো না, কাউকেই না। যে তোমার বাবাকে মেরেছে তাকেও না, আর যে তোমাকে আঘাত করেছে তাকেও না। শুধু একটা কথা, একটা বার শেষবারের মতন সুস্থ হয়ে ফিরে এসো। তোমাকে আমি হারাতে দিব না, তুমি নিজেও হেরে যেও না। জাফরিন আলগোছে হাতটা ছুঁয়ে দিল মাসুদের হাত। মাসুদ কুঞ্জকে তাড়া দিয়ে বলল, কিল দোজ ব্লাডি বাস্টার্স। কুঞ্জ তার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স হ, ওদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কিছু সময় পূর্বে মাসুদ যখন দেখতে পাচ্ছিল, তার চোখের সামনেই টেনে হিঁচড়ে নিয়ে গেল তিনজন জাফরিনকে। তারা টেনে নিয়ে তাকে জোর করে বসালো চেয়ারে। জাফরিনের শরীর থেকে তার ওড়না টেনে নিয়ে বেঁধেছিল হাত। ছোট্ট বিড়াল ছানার মতো চটপট করতে থাকা জাফরিনের দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়েছিল মাসুদ। একই বিল্ডিংয়ে ছিল সে। এই বিল্ডিংটা মূলত তাদের কোম্পানির অধীনস্থ উচ্চপদস্থ কর্মচারীদের জন্য। এখানে ব্যক্তিগত ফ্ল্যাটে মাঝে মধ্যে সে থাকে। আজও ছিল, তাই খুব একটা দেরি হওয়ার পূর্বেই সে পৌঁছেছিল। যারা জাফরিনকে জেরা করেছিল তারা খুব একটা সুবিধার করতে পারেনি। মিনিট দুয়েকের মাথায় জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। আশেপাশে থাকা জিনিস তছনছ করেও কিছু পায়নি। মাঝের সময় লেগেছিল মাত্র 4 মিনিট। মাসুদের অ্যাপার্টমেন্ট ছিল 15 তলায়, জাফরিন ছিল 7 তলাতে। লিফট গ্রাউন্ড ফ্লোরে ছিল, কিন্তু মাসুদের দেরি করার সময় ছিল না বলেই সিঁড়ি দিয়ে আসতে হয়েছে তাকে। ততক্ষণে যারা ঘরে ছিল তারা বের হতে চাইলেও বের হতে পারেনি, কারণ বের হওয়ার জন্য তারা যখন জাফরিনের ফিঙ্গারপ্রিন্টেও কাজ করলো না, তখন কিছুটা ঘাবড়ে গিয়েছিল তারা। সেই মুহূর্তে পুলিশ অফিসার সমেত প্রবেশ করে মাসুদ, কারণ জাফরিনের নিরাপত্তার জন্য লিগেলভাবে কিছু পুলিশের ব্যবস্থা করা হয়েছিল আজ তারাই দ্রুত চলে এসেছে ঘটনাস্থলে। জাফরিনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা অত্যধিক দল তাকে মেরেই চলে যাচ্ছিল। একজন অবস্থায় বেগতিক দেখে একজন জাফরিনের গলায় ছুরি ধরে ভয় দেখালো। শেষ অবধি তাদের হার মানতে হয়। এরপর তারা কি করেছে, তাদের কি হয়েছে সে সম্পর্কে তার কিছুই জানা নেই। সে ছুটেছে তার ক্যামেলিয়ার কাছে। আঘাতটা খুব বেশি লাগেনি, বাহিরের চামড়াটা কেটে গিয়ে ব্লিডিং হয়েছে মেয়েটার। কিছু সময় পূর্বে দীর্ঘ সময় ঘুমানো এবং কিছু মেডিসিনের কারণে এমন হয়েছে। এছাড়াও আরও একটা কারণ রয়েছে, সেটা হলো জাফরিনের ভয়। সে ভয় পেয়েছিল আর তার মস্তিষ্কে এতটা চাপ নিতে পারেনি বলেই এমনটা হয়েছে। তবে নিউরো সার্জারি বিশেষজ্ঞ বিষয়টা শুনে বললেন, কিছু পরীক্ষা করিয়ে ফেলুন, আপনি যেহেতু রিস্ক নিতে চাচ্ছেন না। আর হ্যাঁ, এই সময় সাথে সাথে হাতে চিকিৎসাটাও করিয়ে নিন। অবশ্যই। জাফরিনকে কেবিনে শিফট করা হলে তার পাশে পুরো রাত বসেছিল মাসুদ। এই সময়টাতে সে কথা বলেছে লোকাল থানায়। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা বলেছে তাদের এই কাজের জন্য পেমেন্ট করা হয়েছে। তাদের বলা হয়েছিল মেয়েটাকে কিছু প্রশ্ন করতে, এবং সে যদি ঠিকঠাক জবাব না দেয় তবে তাকে তুলে নিয়ে আসতে। যেহেতু বিল্ডিংয়ের সিকিউরিটি অনেক কড়া, তাই তারা তিনটে ফ্ল্যাটে ফুড ডেলিভারি বয় হিসাবে প্রবেশ করে। এরপর জাফরিনের কাছে যায়। জাফরিন সম্পর্কে তারা কেবল এটুকু জানে, মেয়েটা এই দেশি নয়। যে দেশ থেকে এসেছে সেই দেশের মানুষকে ইমোশনালি দ্রুত কনভিন্স করা যায়। মানে তাকে যদি বলা হয় তার চাকরি চলে যাবে বা সে খুবই অসহায়, তবে সে দরজা খুলে দিবে। হয়েছে ঠিক এমনই, জাফরিন দরজা খুলে দিয়েছিল। তবে জ্ঞান হারানোর পর তারা তাকে নিয়ে বেরিয়ে আসতে পারেনি। মেন ডোর লক করা ছিল, যেটা খুলছিল না। কারা পাঠিয়েছিল ওদের তেমন কিছুই জানা যায়নি। তবে হ্যাঁ, কোনো একজন শাড়ি পরিহিত মহিলা তাদের পেমেন্ট করেছিল। শাড়ি? হ্যাঁ, আমরা তিনজন তাদের আলাদা আলাদা স্টেটমেন্ট নিয়েছি। তিনজনই একই কথা বলেছে, খোলা চুলের শাড়ি পরা কেউ একজন তাদের পেমেন্ট করেছে। অফিসার, আপনি কি তাদের দিয়ে আমাকে একটা স্কেচ করিয়ে দিতে পারবেন? অলরেডি আমরা তৈরি করে ফেলেছি, তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে।
তবে সমস্যা হচ্ছে যে এসেছিল তার মুখ কেউ দেখতে পায়নি, পিছন দিক এবং সাইড থেকে দেখা যাচ্ছে। আশ্চর্য হচ্ছে তাকে সিসিটিভিতে একইভাবে দেখা যাচ্ছে। সে এসেছিল, সে অবশ্যই একটা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে এসেছিল। সে আমাদের সাথে লুকোচুরি খেলায় নামতে চাইছে, কারণ নিজেকে সামনে নিয়েও শেষমেশ লুকিয়েই কিন্তু রেখেছে সে। ধন্যবাদ। আপনি কি দয়া করে আমাকে স্কেচটা মেল করে দিবেন? অবশ্যই। ও হ্যাঁ মিস্টার মাসুদ, আরও একটি কথা, আপনার কি আইনি নিরাপত্তা লাগবে? আপনি চাইলে আমরা প্রোভাইড করতে পারি। আপাতত আর প্রয়োজন নেই, আমি এজেন্সি থেকে বডিগার্ড হায়ার করেছি। আপনি কেবল এর পিছনের মানুষটাকে সামনে আনার ব্যবস্থা করুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আরও একটা কথা, এসবের কিছুই আপাতত গোপন রাখবেন, আমার পরিবার যেন না জানতে পারে। তাছাড়া মেয়েটার লাইফের ব্যাপার চিন্তা করবেন না, মিডিয়া অবধিও পৌঁছাবে না। পুনরায় ধন্যবাদ দিয়ে কল কেটে দিল। কিন্তু এই মুহূর্তে অফিসারের কথা শুনে কিছুটা গম্ভীর হলো মাসুদ। এ দেশে শাড়ি পরা কেউ এতটা স্বাভাবিক বিষয় নয়। সে বুঝতে পারল যে জাফরিনকে নিয়ে এসব প্ল্যান করেছে। সে জাফরিন এবং তার সম্পর্কে সবটা জেনেই খেলায় নেমেছে। ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে নিয়ে সে দেখতে পেল জাফরিনের মৃদু নড়াচড়া। তার পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে শান্ত স্বরে ডাকল, জাফরিন। শান্ত গভীর স্বর, অথচ অনিচ্ছাকৃত চোখ মেলে তাকালো সে। এই মুহূর্তে কাকে দেখেছে, কে তার সামনে বসে আছে কিছুই জানে না মেয়েটা, কিন্তু বুঝতে পারলো তার মাথায় হাত আর একটা বড়সার হাত। অন্য যে হাতটা তার হাত ধরেছে, সেই হাতটা তাকে শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে। সামনে বসে থাকা গভীর কৃষ্ণবর্ণের পিওফিলের দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো যেন চকচক করছে। অপর হাতটা তার গালি রেখে জিজ্ঞেস করলো, কি আপনি? আপনাকে আমার এত আপন কেন লাগছে? বলেই ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। তার মাথায় হাত বুলিয়ে কিছু সময়ের মাঝেই তাকে শান্ত করে নিল মাসুদ। সবেমাত্র ফোনে আসা মেল চেক করল। স্কেচের দিকে তাকিয়ে সে বিস্ময় দৃষ্টিতে মনে মনে বলল, সুচিত্রা। একজন নারীর জীবনের সবচেয়ে অসহায় শোক হলো পিতৃশোক, যে শোক কাটানোর কোনো পন্থা থাকে না। একজন মেয়ের জীবনে প্রথম পুরুষ, প্রথম ভরসা থাকে তার বাবা। পুরো পৃথিবী তার বিপরীতে চলে গেলেও মেয়ের মাথায় হাত রেখে বলতে জানে, ভয় কিসের, আমি তো আছি, তুমি এগিয়ে যাও, বাকিটা আমি দেখব। কিন্তু পৃথিবীর সব বাবা এমন নয়, ভালো মন্দের মিশ্রণেই এই পৃথিবী। জাফরিন তার বাবার কাছাকাছি ছিল। মেয়েটা সবসময় ভাবত, এই তো বাবা কত কাছে, ফোন হাতে নিলেই তাকে দেখা যায়, কথা বলা যায়। অথচ যেদিন বাবা মারা গেল সেদিন সে হাড়ে মজ্জায় টের পেয়ে বাবা কতটা দূরে। ঘুমের ঘরে অবচেতন অবস্থায় সে বারবার বাবাকে ডেকে যাচ্ছে। তার শিয়রে বসেছিল মাসুদ। ব্যথার যন্ত্রণায় আবল তাবল বকছিল জাফরিন। তার কথাগুলো অস্পষ্ট, তবে সেদিকে খেয়াল করলে বোঝা যায় সে তার মাকে ডেকে চলেছে। ডাক্তার এসে রুটিন চেক আপ করে গেল। জাফরিনের গায়ে তীব্র জ্বর। একে তো হাতের ক্ষতটা, তার সাথে মাথাতেও সেলাই পড়েছে 4টে। লোকগুলোর কাছে যদি খুন করার পারমিশন থাকতো তবে হয়তো তারা তাই করত। বহুতল ভবনের এই হাসপাতালে ভিআইপি জোনে আছে জাফরিন এবং মাসুদ। কুঞ্জ সিকিউরিটির ব্যবস্থা করেছে বাহিরে। তার ধারণা মতে পুনরায় হামলা হবে জাফরিনের উপর। এরপর যে হামলা হবে সেটা হবে প্রাণঘাতী। তাকে মেরে ফেলাই থাকবে তাদের একমাত্র উদ্দেশ্য। দরজায় মৃদু কড়া নেড়ে ভিতরে প্রবেশ করলো কুঞ্জ। কফি এগিয়ে দিয়ে বলল, এখন কেমন আছে? ভালোই তো বলল। কিছু সময় আগেও কিছু বিড়বিড় করে বলছিল। রেকর্ড করেছিস? কেন? হতে পারে এটা সেই ইনফরমেশন যেটা আমাদের চাই। মাসুদ হতাশ দৃষ্টিতে তাকালো তার বন্ধুর দিকে। কুঞ্জু মরিয়া হয়ে উঠেছে সেই ইনফরমেশনের জন্য, অথচ একটা বার তার বন্ধুর মনের মাঝে বইতে থাকা দাবানলের স্রোতটার আভাস পাচ্ছে না। এই সামান্য ছোট মেয়েটাকে হারানোর যে তীব্র ভয় তাকে কাবু করে রেখেছে, এই ভয়ের ছাপ কি সে দেখতে পাচ্ছে না? এই মুহূর্তে জাফরিনের সুস্থতাই যে অধিক কাম্য, এটুকু কি সে জানে না, নাকি জেনেও না বোঝার ভান করে রয়েছে? এই মুহূর্তে তুই কি ভুলে যাচ্ছিস এটার উপর অনেক কিছুই নির্ভর করছে? বলিনি আমি, তবে এই মুহূর্তে ওসবের থেকে অধিক প্রয়োজন মিস শিকদারের নিরাপত্তা। ভালোবেসে ফেলেছিস? শোন, নিজের ভিতরের এই উষ্ণতাকে সামাল দে, না হলে এই মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে রাখতে পারবি না। আমি জানি প্রতিপক্ষটা আমার আপনজনের মাঝেই কেউ, কিন্তু সেই মেয়েটার কথাটা জানতে পারলো কিভাবে? কথাটা বলতে না বলতে তার কপালের শিরাগুলো ফুলে উঠল। সে বেশ ভালো করেই জানে আজকের ঘটনার সাথে সুচিত্রার কোনো যোগসূত্র নেই। তাকে কেবলমাত্র একটা গুটি হিসাবে প্রদর্শন করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবথেকে চিন্তার বিষয় হচ্ছে যে জানে জাফরিনের কথা,
যে জানে সুচিত্রার কথা সে এটাও নিশ্চয় জানে তার দাদার প্রথম পক্ষ এখানে রয়েছে। তার থেকে সে মানুষগুলোও নিরাপদ নয়। কুঞ্জকে বলল একবার সেখানে গিয়ে খোঁজ নিতে, আর এটা অবশ্যই জেনে আসতে যে তাদের সাথে কেউ দেখা করতে এসেছিল কিনা, সুচিত্রা কেন বাহিরে গিয়েছিল। টেবিলের উপরে থাকা জাফরিনের ফোনটা বারবার বেজে চলেছে। টাইয়ের নট ডিলে করে এগিয়ে গেল মাসুদ জাফরিনের ফোনের কাছে। মা নামে সেভ করা নাম্বার থেকে বারবার কল আসছে। মা ডাকটা পড়তে মাসুদের মনে সেই গহীনে একসিলতে আলো দেখা গেল। তার নিজের মায়ের সাথেও তো কথা হয় না আজ দীর্ঘ কয়েক মাস। দীর্ঘ কয়েক বছর একা থাকার পর তার মা বিয়ে করেছেন। তখন মাসুদের বয়স 25 চলছে। মায়ের বিয়েতে সে উপস্থিত ছিল, নিয়ে গিয়েছিল উপহারও। তার মা পরিচয় করিয়ে দিল নতুন স্বামীর সাথে। হ্যাঁ, তার মায়ের নতুন স্বামী কিন্তু মাসুদের বাবা নয়। কী অদ্ভুত নিয়ম এই সমাজের। মায়ের বিয়ের পর তার বর্তমান স্বামীর সন্তানেরা তাকে মা বলে ডাকছে, অথচ এই ডাকটা কেবল মাসুদের থাকতে পারত। তার বাবা নিঃসন্দেহে তার মাকে ভালোবাসত, কিন্তু মা ছিলেন ক্যারিয়ার নিয়ে বেশ প্রসেসিভ। বাবা পছন্দ করতেন না তার দেশ বিদেশে ঘুরে বেড়ানো। একদিন, দুদিন, 3 দিন বাড়তে লাগলো ঠোকাঠুকি। কখনো মাসুদের স্কুলে প্যারেন্টস ডে মিটিং নিয়ে, আবার কখনো মায়ের ফ্লাইট নিয়ে। পেশায় তার মা একজন বিমানবালা ছিলেন। মাসুদ ছোটবেলায় দেখত ফ্লাইট শেষে মা এসেছে গভীর রাতে, বাড়ি ফিরেই তার কপালে চুমু দিচ্ছে। সেই সময় তার ইচ্ছে হতো মায়ের গলাটা জড়িয়ে ধরতে, কিন্তু তার পূর্বেই মা চলে যেতেন অন্য রুমে। পাশের রুমে থেকে রাতভর বেসে আসতো নিচু স্বরে তর্ক বিতর্ক। আবার কোনো ভোরে মাসুদ বারান্দায় দাঁড়িয়ে দেখত উঁচু উঁচু হিল পরে এগিয়ে যাচ্ছে তার মা। হয়তো কিছু সময় পরেই তার ফ্লাইট। এমন নয় তার মা তাকে কম ভালোবাসত। বিভিন্ন সময় বাহারি উপহার নিয়ে হাজির হতো, কিন্তু তার মা আর ভালোবাসতে পারেনি তার বাবাকে যতটা ভালোবেসেছিল নিজের ক্যারিয়ারকে। মায়ের চলে যাওয়ার পর সবাই বাবাকে বলেছিল পুনরায় বিয়েটা করে নিতে, কিন্তু বাবার আর মন টানেনি। হয়তো তার জীবনে ভালোবাসার 7 রঙা রংধনু আর কাউকে দেখে জাগেনি। বাবা পুরো জীবন পার করে দিল ফাইল এবং নতুন প্রজেক্টে, আর মা চাকরির পর পাতিয়ে নিল নতুন সংসার। এখন আর সে চাকরি করে না, কারণ মায়ের দ্বিতীয় বিয়ের শর্ত ছিল তাকে হাউস ওয়াইফ হতে হবে, দায়িত্ব নিতে হবে অচেনা মানুষের সন্তানদের। মা খুব খুশি মনেই মেনে নিয়েছে। কথাটা শোনার পর মাসুদ তার মাকে জিজ্ঞেস করেছিল, মা, তবে কেন আমরা তোমার পছন্দ নই? কেন তুমি আমাদেরকে বেছে নিলে না? তার মা আলতো স্পর্শ করে ছেলের গায়ে হাত রেখে বলেছিল, আমি তোমার বাবাকে ঠকানোর যন্ত্রণাটা টের পেতে চাই মাই লাভ। পুনরায় ফোন বেজে ওঠায় ধ্যানভঙ্গ হলো মাসুদের। স্ক্রিন বেসে ওঠা নাম দেখে তার মনে পড়ল জাফরিনের মায়ের বয়স তার মায়ের বয়সের থেকে কম হবে, অথচ ভদ্রমহিলা স্বামী শোকে নিজেকে যতটা কাতর করেছেন, পরবর্তী জীবনে হয়তো বিয়ের কথাটা চিন্তাও করবেন না। কিংবা তার বড় দাদি, সে নিজেও দাদার নামে বৈধব্য পালন করে চলেছে পুরো জীবন। বঙ্গদেশের নারীগুলো এমন কেন? তারা কিভাবে পারে নিজেদের মাঝে এত মায়া লুকিয়ে রাখতে? মাসুদ নিজের প্রশ্নের জবাব পায় না, তবে সে চিন্তা করে একদিন জিজ্ঞেস করবে তার বড় দাদিকে, কিভাবে এতটা ভালোবাসা যায়, কতটা ভালোবাসলে নিজেকে নিঃস্ব করে অন্যের জন্য অপেক্ষা করা যায়। ফোন রিসিভ করে মাসুদ জাফরিনের মাকে কিছুটা মিথ্যে কথা বলল। সে জানালো জাফরিনের হাতে সার্জারির জন্য ভর্তি করানো হয়েছে, তাই সে আপাতত কয়েকদিন ফোন ব্যবহার করবে না। সে এসেছিল রুটিন চেকআপের জন্য, কিন্তু ডাক্তার আজকেই তাকে ভর্তি হতে বলেছেন। চিন্তার কিছু নেই, সে ঠিক আছে। ফোন কেটে দিতে বেজে উঠল মাসুদের ফোন। কুঞ্জ কল দিয়েছে, যার কথার সারাংশ এটুকু দাঁড়ায়, মাসুদের মায়ের বর্তমান স্বামী এসেছিল ওদের সাথে দেখা করতে, এবং সে একজন বাংলাদেশি যার সাথেই সুচিত্রা বেরিয়েছিল। এমন সিসিটিভি ফুটেজ চেক করে জানা গেছে, তার ধারণা হচ্ছে জাফরিনের বাবার মৃত্যুর সাথে মাসুদের মায়ের কোনো না কোনো যোগাযোগ রয়েছে। জাফরিনের হাতের অস্ত্রোপচার বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে মেডিসিনের প্রভাবে সে ঘুমিয়ে আছে। সে গভীর ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল সে। তার মৃত বাবা বসে আছে মাথার কাছটায়, পরনে সাদা রঙের শার্ট। জায়গাটা চিনতে খুব একটা সময় লাগলো না। এটা এই হাসপাতালের এই বেডরুমেই। স্বপ্নে জাফরিন উঠে বসেছে, বাবার আদরে আহ্লাদিত হয়ে হাত জড়িয়ে ধরে বলল, আব্বা, আমার এখানে ভালো লাগছে না, আপনি চলেন আমরা বাড়ি ফিরে যাই। আমা যান, আমি তো বাড়ি ফিরেই গেছি। মাঝ থেকে আপনাকে এই বিদেশ বইয়ের মাঝে পালাইয়া উড়াল দিছি স্বার্থপরের মতো। না আব্বা, আমি নিজেই তো আসছি। আম্মা যান,
চোখের সামনে যা দেখা যায় তা কিন্তু সব সত্যি না। মনে রাখবেন, ফানির স্বচ্ছতা প্রকাশে আকাশ, আলো আর মাটি তিনটার যথাযথ স্থান প্রয়োজন। আকাশ, মাটি আর আলো। আম্মা জান, নিজের খেয়াল রেখো। তুমি আমার কলিজার টুকরা। মানুষ বেঁচে থাকতে তার কলিজার সন্তানকে দিতে পারে না, আমি তোমাকে দিয়েছি। চিন্তা করো, সব বুঝতে পারবে। জাফরিনের ঘুম ছুটে গেল, মাথায় বোতা যন্ত্রণা হচ্ছে। উঠে বসবে, কিন্তু খেয়াল হলো তার হাতে শক্তি পাচ্ছে না। টেবিলের উপরেই অনবরত বেজে চলেছে ফোন। সেবিকার সাহায্যে ফোনটা হাতে তুলে নিল সে। ইউবান কল দিচ্ছে। জমা হয়েছে আরও কয়েকটা মেসেজ। ফোনে তারিখ দেখে বুঝতে পারলো পার হয়েছে ইতিমধ্যে 3টা দিন। ফোনে কথা বলতে চাইলে সেবিকা জানালেন তার ফোনে কথা বলা বারণ রয়েছে। জাফরিন বলল, আমার বাড়ি থেকে কল দিচ্ছে, নিশ্চয়ই তারা চিন্তিত রয়েছে আমাকে নিয়ে। ম্যাম, আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে বলা হচ্ছে। এই মুহূর্তে কথা বলাটা আপনাকে উত্তেজিত করে দিতে পারে। কয়েক মুহূর্ত হলো আপনি জেগেছেন। এই মুহূর্তে আমাকে কথা না বলতে দিলে আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। সেই মুহূর্তে দরজায় নক করে ভিতরে প্রবেশ করলো সুচিত্রা। 2 মিনিট সময় চেয়ে নিয়ে জাফরিন ডায়াল করলো ইউবানের নাম্বারে। কেমন আছিস? ভালো ভাইয়া, তবে মাথাটা জিমাচ্ছে, দাঁত দিয়ে শক্ত কিছু চিবোতে ইচ্ছে করছে। অপারেশন শেষ হয়েছে? আমাদের জানিয়েছিল ওনারা, কথা ছিল শেষ হলে খবরটা জানাবে, কিন্তু দেরি হচ্ছে দেখে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। ইউবানের কথাতে এটুকু স্পষ্ট যে 3 দিন তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে জাফরিনের খবর তো ঠিক দেওয়া হয়েছে, তবে হামলা সম্পর্কে তারা কিছু জানে না। মায়ের খবর জানতে চেয়ে জাফরিন জিজ্ঞেস করলো, কেমন আছে মা? কোথায় এখন? গ্রামে আছেন, এসেছিল গতকাল, আজ ফিরেছে, বৃদ্ধাশ্রমের কাজটা ধরতে চাইছেন। আর বড় আপা? আপা কেমন আছে? আপা কি এখনও তার শাশুড়ির জন্য ছোট হয়ে থাকে? তুই যাওয়ার পর আপা এসেছিল, ফুফুর পা ধরে খুব কেঁদেছিল সে। নিজের কৃতকর্মের জন্য মাপও চেয়েছে। এরপর আর ফিরিনি। দুলাভাই তাদের নিয়ে আলাদা উঠেছে। তাহলে তো মাইমা আমাকেই দোষ দিচ্ছে। আমার জন্য তার সংসার বাঘ হলো। ছোট ছেলের বউটা কোনো বিচার পেল? আত্মহত্যার কোনো বিচার নেই। আজ কি হয়েছে যে সবার কথা জিজ্ঞেস করছিস? তোমাদের কথা মনে পড়ছে, জানো তো, নিজের উপর নিজের ভীষণ রাগ হয় আমার। আমি মেয়ে বলেই কি দুর্বল? কেন? একজন পুরুষের দেহে যতটা শক্তি আছে নারীর কি নেই? তাই পুরুষের খারাপ নিয়তের কাছে খারাপ শক্তির কাছে নারীর দৈহিক শক্তিতে হেরে যায়। কিছু হয়েছে? না। মন খারাপ হলে আকাশের দিকে তাকাবি। ঝলমলে আলো মনের অন্ধকার কাটিয়ে স্বচ্ছতা আনবে। জাফরিনের হুট করে মনে পড়ল তার বাবার সেই কথাগুলো। সে স্বপ্নে দেখেনি, তার অবচেতন মন বারবার নির্দেশ করছে একটা দিক, আলো, আকাশ আর স্বচ্ছতা। এমন কিছুর কথা কি বাবা বলতে চাইছে দেওয়ালে সেই পেন্টিংটার বাসায়? জাফরিন বুঝতে পারল তার জন্য পরবর্তী ক্লু লুকিয়ে আছে নিজ ঘরের বিছানার নিচে রাখা সেই পুরনো ছবিটাতে, যেখানে পাওয়া যাবে তার বাবার মৃত্যুর একমাত্র কারণ। সামনে সুচিত্রা থাকায় নিজের অস্থিরতা প্রকাশ করল না জাফরিন। যতটা সেদিন জানতে পেরেছে এই মেয়েটা কোম্পানির সিইও মাসুদের কিছু একটা লাগে, তাই নিজেদের নিয়ে আসা হয়েছে দেশ থেকে। এখানে যুদ্ধটা এই কোম্পানির লোকের সাথেই করতে হবে। জাফরিন এটা জানে যে কেউ শত্রু হতে পারে, সেটা এমিলি হোক কিংবা সুচিত্রা। এই মুহূর্তে নিজের ছায়াকেও বিশ্বাস করে না সে, অন্তত গতদিনের আত্মায় হামলার পর। মায়ের সামনে মুখোমুখি বসে আছে মাসুদ, তার মায়ের গুছানো সংসার। এই সংসারে ব্যস্ত দিন পার করছেন ভদ্রমহিলা। চুলে পাক ধরেছে, চোখের নিচে জমেছে কালি। উন্মুক্ত ফোর্সগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সে নিজের যত্নের প্রতি সময় কতটা দিতে পারে। কফির মগ এগিয়ে দিল ভদ্রমহিলা। মাসুদের দৃষ্টি সেই মুহূর্তে পোষা বিড়ালটার দিকে। বিড়ালটার নাম স্নুপি। স্নুপিকে উপহার হিসেবে দিয়েছিল মাসুদ নিজেই। নিজের প্রিয় বিড়ালের নাম সে রেখেছিল জিজেল। আগে মা তার সাথে দেখা করতে আসলে তাকে স্নুপি বলে ডাকত, এবং স্নুপিও আহ্লাদ করত। সেই সূত্র ধরিয়ে উপহার দেওয়া। মার্জার গোত্রের এই সুন্দরী এই মুহূর্তে ময়লায় আবৃত। শুভ্র সাদা লোমের বিভিন্ন স্থানে ময়লা লেগে আছে। দেখে বোঝা যায় তার যত্নের অভাব রয়েছে। চোখের দিকটাও ইনফেকশনের প্রভাবে ময়লা হয়ে আছে। একটা ফোড়িং ধরার জন্য সে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে হুট করে থাবা বসালো মায়ের স্বামীর প্রথম পক্ষের ছেলের হাতে। সজোরে পা দিয়ে আঘাত করে দূরে ফেলে দিল সে জিজেলকে। বিড়ালটাও ব্যথায় কুকড়ে দৌড়ে চলে গেল। মাসুদ নিজেকে সংবরণ করে তার মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার স্বামী কোথায়? বাবা নাইবা বলতে পারো, আঙ্কেল তো বলো। সে কোথায়? অফিসের কাজে বাহিরে গেছে।
তোমার তাকে দিয়ে কি দরকার? তার মায়ের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে মাসুদ বলল, আমি জানি না আমার বাবার ব্যবসা আপনাকে কতটা ঘৃণা করতে বাধ্য করেছিল, কিন্তু রইল আপনার স্বামীর বর্তমান কাজের নথিপত্র। আপাতত সে পুলিশ কাস্টাডিতে আছে, আমার প্রিয়তমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। ভদ্রমহিলা বিষম খেলেন। তিনি চিন্তিত মুখে বললেন, কি বলছো তুমি? জেসিয়াকে আমার স্বামী কি করেছে? জাস, আমার প্রিয়তমা এটা কে বলল? তাছাড়া ছবিতে যে মেয়েটার সাথে আপনার স্বামী কথা বলেছে তাকে আপনি চিনেন? কেন চিনব না? আমার স্বামীর ছোট বোনের মেয়ে। মানে? হ্যাঁ, ওরা বাংলাদেশ থেকে কয়েকদিন আগেই তো এলো। মাসুদের দুইয়ে দুইয়ে চার মিলাতে আর সময় লাগলো না। সে বেশ বুঝতে পারলো মাত্র কয়েকটা টাকার লোভে তার পরিচিত কারোর কথাতেই সুচিত্রাকে ব্যবহার করেছে খালিদ ফেরদৌসী। সে যেই হোক, তার পুরো গল্পটা জানা। সে যে জানে শিকদার সাহেবের মৃত্যু কিংবা জাফরিনের আশাটা, আর এসব কেবল একজনই জানে, সে হচ্ছে কুঞ্জ। তবে কি পুরো গল্পটার পিছনেই কুঞ্জ রয়েছে? চোখের সামনে প্রিয় কিছুর কষ্ট মেনে নিতে পারাটা মানব হৃদয়ের বৈশিষ্ট্য। মার্জার গোত্রের সুন্দরী ডিজেল মাসুদের ভীষণ প্রিয় ছিল, তাই মায়ের দ্বিতীয় বিয়েতে তাকে উপহার হিসাবে দিয়েছিল সে। কিন্তু প্রিয় জিনিসের খেয়াল যে প্রিয় ব্যক্তি রাখবে এমন কোনো শর্ত ছিল না। প্রিয় জিনিসগুলো প্রিয় ব্যক্তিটা অবহেলা করে ফেলে রেখেছে দায়সারাভাবে। জিজেল বলে ডাক দিতে দৌড়ে তার পায়ের কাছে চলে এলো বিড়ালটা। তাকে কোলে তুলে নিয়ে মাসুদ বলল, আপনার স্বামী পুলিশের হেফাজতে আছে মা, আপনি চাইলে দেখা করে আসতে পারেন, কিন্তু ছাড়াতে যাবেন না। আপনি হয়তো আর্থিক দিক দিয়ে হেরে যাবেন। তুমি কী সব বলছো? তাকে কেন ধরে নিয়ে গেল? কারণটা অজানা নয় আপনার। আপনি কখনো জানতে চেয়েছেন জুয়াতে হেরে গিয়ে আপনার স্বামী ব্যবসার সব হারিয়ে এখন কি করে সংসার টানছে? কিছুটা অবাক চোখে মাসুদের দিকে তাকিয়ে রইল তার মা। ভদ্রমহিলা জানেন না তার স্বামী জুয়াতে হেরেছেন। এই তো গত দুদিন আগেও তার এফডির কাগজ নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনেছেন। ব্যবসায় নাকি লাগবে? মাসুদের কথায় মিথ্যে নেই, এটা বুঝতে তার বিন্দুমাত্র সময় লাগেনি। সে কি টাকার জন্য তোমার কাছে যায়? মা, আপনার বিয়ের আংটিটা কই? বাবা যে দিয়েছিল। সেটা তো এয়ারড্রপে। আমি যাওয়ার পর খুঁজে দেখবেন, পাবেন না, কারণ সেটা আমার বাবার কাছে। 6 মাস আগে আপনার স্বামী বিক্রি করতে গিয়েছিল বাবার পরিচিত একটা শোরুমে। ডিজাইন দেখে ভদ্রলোক চিনতে পেরেছিলেন। তারা ভেবেছিল আংটিটা চুরি গেছে। বাবাকে কল দিলে বাবা দেখতে পায় আপনার স্বামী বসে আছে। তাকে ন্যায্য মূল্য দিয়ে আংটিটা নিয়ে আসেন আমার বাবা। এখন সেটা বাবার কাছেই আছে। মাসুদের মা কিছু বলেনি, চুপচাপ চেয়ার ধরে বসে রইলেন। মাসুদ চলে আসার পূর্বে তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, বাবা আপনাকে ভালোবাসত। হয়তো সে অন্যভাবে আপনাকে চেয়েছিল। আমার প্রচণ্ড অসুস্থতায় কিংবা দুঃস্বপ্নের রাতগুলোতে আমি যেভাবে চেয়েছি আপনি আমার পাশে থাকুন, বাবাও হয়তো চেয়েছিল আপনি প্রতিটা ভোরে অফিসে যাওয়ার পূর্বে বাবার টাইটা ঠিক করে দিন। ছোটোবেলায় দেখেছি যেদিন আপনি বাসায় থাকতেন আর অফিসে যাওয়ার আগে বাবার টাইটা নিজ হাতে বেঁধে দিতেন, সেদিন বাবার মুখে অন্যরকম হাসি থাকতো। সেই হাসিটা বাবা এখন আর হাসেন না। আমাদের সবার ভালোবাসার ধরন ভিন্ন, কিন্তু এই ভিন্ন ধরনীয় প্রয়োজন ব্যক্তিগত মানুষটাকে বুঝতে পারাটা এবং কিছুটা সমঝোতার। সেই সমঝোতাটা আপনি করেছেন, অন্যের সন্তান মানুষ করছেন, কিন্তু করেননি আমার বাবার ক্ষেত্রে। আপনাদের সমান সমান ইগো এবং ক্যারিয়ার ওরিয়েন্ট মানসিকতা আমার ছোটোবেলাটা একটা বদ্ধ রুমে বন্দি করে ফেলেছিল। দুজনে দুজনেরটা বুঝে আমাকে অদেখা করে এগিয়েছেন। যাক, সে কথা কিছু মনে করবেন না। আমার সামনে যখন আপনার নতুন সন্তানেরা মা বলে ডাকে তখন কষ্ট হয়, যে কষ্টটা আপনি কোনো দিনও বুঝতে পারবেন না। জিজেলকে পশু হাসপাতালে রেখে মাসুদ কল দিল কুঞ্জকে। বার কয়েক রিং হওয়ার পর কল রিসিভ করে কুঞ্জ বলল, বল, কই তুই? জাফরিনের মেইলের অ্যাক্সেস নিতে পেরেছিস? তুই জানলি কি করে? কি পেলি? সে আগের মেইলের মতন খালি? হ্যাঁ, ভেবেছিলাম কোনো হিডেন ফাইল রয়েছে, তবে তেমন কিছুই পাইনি। কিন্তু তুই জানতে পারলি কিভাবে? জাফরিনের ফোন আমার কাছে ছিল। আচ্ছা শোন, আমি চাইছি এই বিষয়টা এই অবধিই থাকুক। তোর মাথা ঠিক আছে? আমাদের এত বড় রিস্ক নিয়ে কাজটা এভাবে হারিয়ে যাবে? দেখ, এসব আমার বা তোর ছিল না, সবটা কিন্তু শিকদার সাহেবের ছিল। আমরা ভেবে নিব ওনার মৃত্যুর সাথে এটাও হারিয়ে গেল। ফিরিয়ে আনার সামর্থ্য আমাদের আছে, তবে কেন আনবো না? কারণ আমি চাইছি না। এই মুহূর্তে এটার থেকেও আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার মনে হচ্ছে না এটার থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে। আর তুই কি এটা থেকে সরে আসতে চাইছিস কেবল জাফরিনের নিরাপত্তার জন্য?
তোর কি মনে হয় আমরা এটার পিছনে লেগে থাকা বাদ দিয়ে দিলেই জাফরিনের নিরাপত্তা ঠিক হবে? জাফরিন আমার দায়িত্ব, আমি দেখে নিব। আর আমি যেহেতু চাইছি না, তবে কেন এত প্রশ্ন করছিস তুই? যদি এটাই চাইছিস তবে কেন মেয়েটাকে এই দেশে নিয়ে এলি? আর এখন আগুনের মুখে দাঁড় করিয়ে তুই চলে যাচ্ছিস। ও যদি দেশেও ফিরে যায় তবুও ওর মুক্তি নেই। তুই এতটা নিশ্চিত কিভাবে? বাহিরের শত্রু মোকাবেলা করা যায়, কিন্তু তোর শত্রু আমাদের আশেপাশের কেউ, যে আমাদের প্রতি মুহূর্তে খেয়াল করছে। যাই হোক, আপাতত এটা বাদ দিতে হবে। আর শোন, আমি ইদানিং ব্যস্ত থাকবো পরিবার নিয়ে। দেশ থেকে তাদের স্ত্রীকে নিয়ে এসেছি, তাদের সাথে আমার পরিবারের দেখা করানোর প্রয়োজন। তাহলে জাফরিন তোর কাছে থাকবে। এ কয়েকটা দিন তুই ওর দেখাশোনা করবি। আর তোর সে বাঙালি বোনটা কোথায়? শালা, তুই খালি ওর দিকে যাস কেন? তুই আমার শালা, আমি না। দুলাভাই ডাক। শোন, ওকে এনে তোর কাছে দিন কয়েক রাখবি। জাফরিন কিছুটা স্বস্তি পাবে। তুই তো প্রেমে পড়ে গেছিস রে। একদম। এ প্রেম আমার জীবনে মহামারী হয়ে এসেছে রে। তাকে না দেখলে থাকতে পারছি না। হাসপাতালের কেবিনে ঢুকে মাসুদ সুচিত্রার মুখোমুখি হলো। আর জাফরিন প্রথমবার দেখতে পেল মাসুদকে। তাকে দেখে সুচিত্রা দাঁড়িয়ে বলল, আপনি এখানে? সেটা তো আমার জিজ্ঞেস করা উচিত। আমাকে এমিলি বলেছিল যার সাথে দেশ থেকে এসেছি সেই মেয়েটা অসুস্থ, এই হাসপাতালে ভর্তি, তাই আমিও দেখতে এলাম। মাসুদ ব্রুকুসকে বলল, মিস এমিলি? জি। গায়ের কোট খুলে কাউসের উপর রেখে সে জাফরিনের দিকে এগিয়ে গেল। জাফরিন এক দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছিল। লোকটার হাবভাব বুঝিয়ে দিচ্ছে সে জাফরিনকে বেশ ভালোভাবেই চেনে, কিন্তু জাফরিন স্পষ্ট মনে করতে পারছে না এই লোককে সে আগে কোথাও দেখেছে কিনা। সুচিত্রার সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। হাত পরিষ্কার করে এসে জাফরিনের কপালে হাত রেখে বলল, শরীর এখন কেমন? সুস্থ লাগছে? পুরো শীত দ্বারা নেমে এলো এক নাম না জানা এক অদৃশ্য স্রোত। এমন অনুভূতি হলো যে স্পর্শটা তার চেনা, ভীষণ ভালো করে চেনা। কপাল থেকে হাত সরিয়ে নিয়ে সেবিকার থেকে জাফরিনের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করল। অপরদিকে জাফরিন ভেবে অস্থির হয়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা কি এই সুপুরুষ। সে কি সেই পুরুষ যে তার ভীষণ বিপদে তাকে আগলে রাখে ঠিক অভিভাবকের মতন? জাফরিনের চুলে মাসুদের আংটি লেগে যেতে মাসুদ নিচের দিকে তাকালো। প্রথমবার জাফরিন দেখতে পেল তার তন্দ্রা করে থাকা সেই দুটি চোখকে, যে দুটো চোখ জেগে থাকতে বাধ্য করে। পরে সুখ কেড়ে নিয়ে জীবনে হয়তো কম মানুষই সুখী হয়েছে, কিংবা কাউকে ঠকিয়ে সুখী হওয়ার ঘটনাও এই সমাজে অনেক। কিন্তু দিন শেষে সবাইকে একলা সময় কাটাতে হয়, হোক সেটা সোজা করেই হোক না কেন। নিজের করা কৃতকর্মের জন্য মানুষ এতটা সময় ভাবে আমি ঠিক কী করেছি। বাতের সালে পানি দিতে দিতে এমনটাই ভাবছিল আশা। যে শাড়িটা জাফরিনের জন্য ছিল সেই শাড়িটাই বিয়েতে পরেছিল আশা, অথচ একটাবারের জন্য চিন্তা করেনি এই শাড়িটা কেবল একটা শাড়ি নয়, এতে জমে রয়েছে জাফরিনের স্বপ্ন, একটা নতুন জীবনের স্বপ্ন। বাবার দেওয়া টাকার লোভের কারণে ঈশানের বাবা বিয়েতে রাজি হয়ে গেলেও পরবর্তীতে এত টাকা তাদের দিতে পারেনি তাদের চাহিদা পূর্ণ করতে। আশার বাবা ভেবেছিল জাফরিনের বাবার লাশের সাথে আসবে টাকা, তাছাড়া বাড়ি জমি জমাও তো কম নেই। যেহেতু জাফরিনের ভাই নেই তাই সবটা চলে যাবে তাদের দখলে। সেখান থেকে মেয়ে জামাইকে অল্প কিছু দেওয়া কোনো ব্যাপারই ছিল না। এমনটা আলোচনা করেই বিয়ের কথা বলেছিল আশার বাবা। অপরদিকে ঈশানের বাবা ভেবেছিল জাফরিনের বাবা থেকে ইতিমধ্যে মেয়ের সুখের জন্য 15 লাখ টাকা তো নিয়েছেই, তাছাড়াও ভদ্রলোক মেয়ের ঘর সাজিয়ে দেওয়ার জন্য 1-2 ট্রাক ফার্নিচারও দিয়েছে, যেটা জাফরিনরা কেউই জানতো না। ভদ্রলোক মরে গেল আর এসব কথাও দামা চাপা রইল। আশার বাবা কমপক্ষে 20 লাখ টাকা দেওয়ার লোভ দেখাতে সে রাজি হয়ে গেল। ফেরত নিল বরপক্ষকে। কিন্তু 2 দিন পর জানতে পারল আশা নয় বরং জাফরিনের সাথে বিয়ে হলেই তার ছেলে আজ অনেক টাকার মালিক হতো। দুজনের মনের ইচ্ছেটা পূর্ণ না হলেও ঈশান চুপচাপ থাকে। সে আশার সাথে তেমন একটা কথা বলে না, খুব প্রয়োজন পড়লে যতটা আর কি। বিয়ের পর দাম্পত্য জীবনটা ওই রাতের আধারেই কামনা মেটানোর মতোই। ঈশানের প্রয়োজন পড়লে কাছে আসা, এরপর বিছানার অপর পাশে মানুষটা কেমন আছে সেটা জানানোর প্রয়োজনও বোধ করে না ঈশান। সে মেলাতে ব্যস্ত থাকে জাফরিনের সাথে। না, জাফরিন তার কখনো এতটা কাছে পাওয়া হয়নি, তবুও কল্পনা জাফরিনের নেশায় মত্ত হয় সে আশার উপস্থিতিতে। সেই মুহূর্তে আশার ইচ্ছে করে মরে যেতে। নিজেকে এতটা ছোট মনে হয় যে ঈশানের প্রেমময় স্পর্শ তখন জান্তব কোনো নরকের কীটের মতো লাগে। শাশুড়ির ডাকে হুঁশ ফিরে তার। এই বাড়িতে এই একজন মানুষ তাকে আগলে রাখে, না হয় বাকি সবাই তো টিপ্পনি কাটে কিংবা তামাশা করে।
বাড়ি যাবে না বউ? তোমার বড় চাচা এসে দাওয়াত দিয়ে গেল, শুনলাম তোমার চাচার জন্য মানুষ খাওয়াবে। আম্মা জানেন তো, জাফরিন আমার চাচার সব থেকে আদরের ছিল। তার হাসির জন্য চাচা কিন্তু আপনাদের এই বাড়িতেও কম জিনিস দেয়নি। আব্বা বলেছিল গোসলখানা ঘরের সাথে নাই, আমার চাচা কিন্তু সে গোসলখানা ঘরের সাথে দিয়ে দিয়েছে। তাহলে একটাবার ভাবুন তো, সে মেয়ের জায়গায় নিয়ে আমি বসে আছি, আমি তার চোখে কতটা খারাপ। তোমার ভাগ্য ছিল, তাছাড়া কি জানো, তোমার চাচাতো বোনের ভাগ্য আরও ভালো। কাউকে পাবে সে, যে অভিভাবক, বন্ধু, প্রেমিক কিংবা স্বামীর সব কিছুই হবে। মেয়েটা ভালো, আর ভালো মেয়েরা শুরুতে ঠকে গেলেও শেষ অবধি কিন্তু জিতে যায়। জাফরিন জিতেছে। আমার মনে হয় ঈশানের সাথে বিয়ে হলেও ও অত সুখী হতো না। এই যে এবারের মানুষের খাই খাই স্বভাবটা যে আছে না, এটা তো মেনেই নিতে পারতো না, যা আরও বেশি কষ্ট দিত ওকে। তার থেকে সাময়িক কষ্ট পেলেও ওর জীবনটা সুখের হবে। সুচিত্রা বসে থাকা অবস্থায় জাফরিন মাসুদকে প্রশ্ন করতে চাইল, কে আপনি? তখন তার মনে হলো এই সে চোখ যে চোখে সে দেখেছিল তার বাবার লাশ দাফনের দিন, এই শেষ স্পর্শ যেটা সে পেয়েছিল আগুন লাগার দিন কিংবা গত কয়েকদিন আগে। কে এই মানুষটা? ফাঁকা ডোক গিলে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মানুষটা তার দিকে তাকিয়ে স্মিত হাসি দিতেই ঘাবড়ে গেল মেয়েটা। সুচিত্রার কথাতে ধ্যানভঙ্গ হলো তার। আপনি জাফরিনকে কীভাবে চিনেন? যেভাবে চেনা যায়, মিস্টার শিকদার আমাদের কোম্পানির একজন কর্মকর্তা ছিলেন। ও আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। তবে ও এখানে কেন? কিছু প্রশ্নের উত্তর সময় এবং পরিস্থিতি নিজেই দেয়, এটাও সময় এবং পরিস্থিতি নিজেই দিবে। সুচিত্রার কথা বাড়ালো না, যথেষ্ট বুদ্ধিমতী সে। তার বুঝতে বাদ রইল না যে জাফরিন নামের মেয়েটার প্রতি মাসুদের কোনো একটা দুর্বলতা রয়েছে। তাছাড়া জাফরিনের প্রতি তার অঙ্গরতা খুব একটা ভালো ইঙ্গিত দিল না তার মনে। তার কেবল মনে হতে থাকলো জাফরিন মেয়েটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সে কেবল মাসুদের একটা সুগার বেবি। অথচ মেয়েটাকে কতটা নিষ্পাপ লাগছে। এই যে সে এলো চুলে তাকিয়েছে মাসুদের দিকে, মনে হচ্ছে প্রথম বড় বড় কোনো রহস্যের উদ্ঘাটন করে ফেলেছে সে। মিস সুচিত্রা, কোনো সমস্যা না হলে আপনি যদি ক্যামেলিয়ার চুলগুলো বেঁধে দিতেন। অবশ্যই। কিন্তু সেই মুহূর্তে জাফরিনের মাথায় চলছে হাজার খানেক প্রশ্নে। বাবা সেই পেন্টিং, মাসুদের চোখে দৃষ্টি, কিংবা এই লোকটার চোখের রং কেমন নীলাভ চোখে দৃষ্টি, দেখে মনে হয় যেন সমুদ্রের পাড়ের বালিতে রাখা কোনো এক উজ্জ্বল বস্তু। কথাটা মনে হতে তার দুই চোখ চকমক করে উঠল। সে দুজনে থেকে অনুমতি নিয়ে বেরিয়ে কেবিন থেকে গেল। ইউবানের নাম্বার ডায়াল হতে সে রিসিভ করলো। ভাইয়া, কিছু হয়েছে? এত উত্তেজিত কেন? আকাশ মানেই কি নীল? আর পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এমনকি উপাদান আছে এই প্রকৃতিতে যা বালি তৈরি হতে সাহায্য করে। আগুন ছাড়া কিছুই হয় না। না, আগুনে কোনো ক্লু নেই। আগুনে আমার ভয়। বাবা আগুনে কিছু রাখবে না। তবে ও খোদা, আমি বুঝেছি, আমি পেয়েছি। শোনো ভাইয়া, তুমি একটু খোঁজ নিয়ে দেখো বাবা আমার বিয়ের সারপ্রাইজ হিসাবে কোনো হানিমুন প্যাকেজ দেখেছিল কিনা, কিংবা কোনো ট্যুরিস্ট স্পট। খবর নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে তা নয়। তুই একটু সামলে থাকিস, বাকিদের নজর কিন্তু তোর উপরেই থাকবে। থাকবো। যত দ্রুত পারো আমাকে জানাবে। পর্দার আড়ালে দাঁড়িয়ে মাসুদ সবটা শুনতে পেল। হাসির রেখা ফুটে উঠেছে তার মুখে। সে কুঞ্জকে বলেছিল এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে এটাও জানতো জাফরিন তাকে নিয়ে যাবে তার লক্ষ্যের দিকে। এই মেয়েটা এসেছেই বাবার মৃত্যুর রহস্য জানতে, কিন্তু কখন হবে? যখন সে জানতে পারবে মৃত্যু শ্রেয়। জাফরিনের নিঃশব্দ স্থির চাহনি, চিন্তামগ্ন মেয়েটার সামনে থাকা খাবারগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে, সেদিকে তার খেয়াল নেই। পাশে রাখা ঘড়ির টিকটিক শব্দ এবং শব্দহীন রুমে যে মুহূর্তে ফোন বেজে উঠেছিল, সেই মুহূর্তে জাফরিন নিজেও ভয় পেয়েছিল। ফোনটা যেন গগন বিদারে অট্টহাসি হেসে চলেছে। স্ক্রিনে ইউভানের নাম। ভাইয়া, কিছু পেলে? না, ফুফাতুর কোথাও যাওয়ার টিকিট বুক করছিল না। কোনো টিকিট বা রিসোর্ট? বাঙালি বাবারা এতটাও ফ্রি হয়ে ওঠেনি যে মেয়েকে বিয়ের পর হানিমুন ট্রিপ স্পন্সর করবে। তবে কোনো নতুন প্রপার্টি? সেটাও নয়, ব্যাংক স্টেটমেন্ট চেক করিয়েছি। ও, ঈশানের বাড়িতে পুরো এক সংসার জিনিস পাঠিয়েছে তোর বাবা। ওগুলো আমি দান করে দিয়েছি। তাছাড়া দানের জিনিসের কি হলো সেটা জানার আমার কোনো প্রয়োজন নাই। কিছু জানতে পেরেছিস? কোম্পানিতে বাবার বেশ ভালো একটা সুনাম আছে। আমি এই মুহূর্তে স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি। কিন্তু এত কিছু কিসের জন্য?
বস্তুটা কি কিছু বুঝতে পেরেছিস? আমি প্রথমে ভেবেছিলাম কোনো দামি হিরে মুক্তোর কোনো গোপন কিছু, কিন্তু এমন নয়। মাসুদের টাকার অভাব নেই। সে এসব করেছে নিশ্চয়ই সে টাকার জন্য করেছে, তবে যার জন্য বাবা মারা গেলেন সেটা টাকা নয় আমি নিশ্চিত। এতেও তো লাভ হচ্ছে না, কারণ তুই সেই ঘুরে ফিরে একই স্থানে আসছিস। বাবার মৃত্যু নেহাত হৃদযন্ত্র অচল নয়, এটা আমি তোমাকে প্রমাণ করে দিব। আমি সাধারণ একজন মেয়ে হতে পারি, কিন্তু আমি আমার বাবার আদরের মা। জেটটাকে সফল করেই ছাড়ব। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। আর মায়ের খেয়াল রেখো। আমি রাখছি। স্লিভলেস টকটকে লাল রঙা ক্রপটপ পরিহিত একজন নারী প্রবেশ করেছে কেবিনে। জাফরিনের মনোযোগ তখন ইউবানের কথাগুলোতেই। মাসুদ নামের এই রহস্য তাকে কেমন ওলট পালট করে দিচ্ছে। তাকে ভাবতে বাধ্য করছে সকল ঘটনার শুরু থেকে ভাবতে। নিশ্চয় সেই সকল রহস্যের উন্মোচন করতে পারবে। যার বিন্দেশে একজন বিজনেসম্যান কেন একজন সাধারণ কর্মচারীর লাশ নিয়ে যাবে? হ্যাঁ, জাফরিন তাকে চিনতে পেরেছে। সে আর কেউ নয়, তার বাবার লাশ হস্তান্তর করার সময় সাথে যাওয়া লোকদের মাঝে একজন, যে বসেছিল তার পাশে। তাকে সান্ত্বনা দেয়নি, অথচ তার দৃষ্টিতে বুঝিয়ে দিয়েছিল সে আছে। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের আমরা ধরে রাখতে পারি না, ব্যর্থ হয়ে যায়, কিন্তু তারা থাকে আমাদের আশেপাশেই। আমাদের প্রতিটি বিপদের আশ্বস্ত করে সে আছে। তার উপস্থিতি কষ্টের উপশম ঘটায়। এটা মাসুদের উপস্থিতিটা ঠিক ছিল সেই রকম, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে মাসুদ নিছক এক মরীচিকা। মেয়েটা কেবিনে প্রবেশ করে বলল, স্যার কোথায় ম্যাম? দুঃখিত, আমি সঠিক বলতে পারছি না। সেই মুহূর্তে মাসুদ ভিতরে প্রবেশ করলো। ইশারায় মেয়েটিকে বসতে বলে এগিয়ে এলো জাফরিনের দিকে। তার কপালে হাত রেখে বলল, জ্বর তো নেই, তবে খাবার কেন খাচ্ছেন না? আমি এতটা সাদামাটা খাবার অভ্যস্ত নেই। হয় মিষ্টি, না হয় ঝাল কিছু খেতে পারবো। মিষ্টি খেলে ইনফেকশন বাড়বে। আপনাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি বলে দিচ্ছি আপনার জন্য স্পাইসি কিছু আনবে। তার আগে এটা খেয়ে শেষ করুন তো। জাফরিনের গলা শুকিয়ে এলো। সে দিব্যি অনুভব করতে পারলো এই মানুষটার মাঝে তার বাবার বৈশিষ্ট্য। কেন এত মিল রয়েছে দুজনের? আর কেনই বা সে এই ব্যক্তিটাকে তার কাছে আসার অধিকার দিচ্ছে? অযাচিত এই মেলামেশা অদূর ভবিষ্যতে কেবলই যে কষ্টের কারণ হতে চলেছে। জাফরিনকে বসে থাকতে দেখে মাসুদ তার পাশে বসল। রুমে উপস্থিত অন্য একজন রমণী অবাক চোখে দেখছে। মাসুদ নিজ হাতে খাবার তুলে ধরেছে জাফরিনের মুখে। অপরদিকে কাজের নির্দেশনা দিয়ে চলেছে মেয়েটাকে। নিশ্চয় কোনো অনুষ্ঠান হতে চলেছে তার পরিবারে। কেক থেকে শুরু করে ড্রিঙ্কস অবধি সব কীভাবে কী হবে বুঝিয়ে বলছে। জাফরিনের সামনের খাবার ধীরে ধীরে শেষ হয়ে গেল। মাসুদ নিজেও যেন ক্ষুধার্ত ছিল। এক চামচ তার মুখে তুলে দিয়ে অন্য চামচ তুলে নিচ্ছিল নিজের মুখে। জাফরিন কিছু বলছিল না। তাকে চুপচাপ এটুকু সহ্য করতেই হবে। এই ব্যক্তির সাথে জলঘোলা করা যাবে না। কাছাকাছি থেকে এসবের রহস্য বের করবে সে। মেয়েটার দিকে তাকালো জাফরিন। সে নিশ্চয়ই অস্বস্তিতে পড়েছে। খাওয়া শেষ হতেই মাসুদ কাউকে ডাকলো। সে সবটা পরিষ্কার করে দিয়ে গেলে জাফরিন গায়ে এলিয়ে দিল। মাসুদ উঠে বসেছে কাউসে। শার্টের হাতা গুটিয়ে ল্যাপটপে হাত দিয়ে কিছু করছিল সে। পাশে ফিরে তাকাতেই জাফরিন দেখতে পেল মাসুদের হাতের ঘড়িটা। চমকে উঠে বসলো সে। এটা নিশ্চয়ই সে কাপল ওয়াচের আরেকটা ঘড়ি, যে ঘড়িটা তার বাবা বিয়ের উপহার হিসেবে তাকে পাঠিয়েছিল। আর তার মাঝে ছোট্ট মেমোরি ছিল। তবে কি বাকিটা এই ঘড়িতে? খুশিতে চকচক করে উঠল জাফরিনের দু চোখ। জাফরিনের সমস্ত চিন্তা ভাবনা কেবলমাত্র তার বাবার মৃত্যুকে নিয়েই সীমাবদ্ধ ছিল। এই মৃত্যু জট না খুলে নিজেকে শান্ত করতে পারছে না। বাবার মৃত্যুটা না হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। ঈশানের সাথে একটা সংসার হতো। এই সংসারটা আর তার করা হলো না। মাঝে মধ্যে তার কাঁদতে ইচ্ছে করে, খুব করে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু পারে না। বয়স হিসাবে সে একজন নিতান্তই কম বয়সী একজন মানুষ। তার এই বয়সে বাকি মেয়েরা কি সুন্দর জীবন যাপন করছে। কপালের দোষে হয়তো আজ তাকে এখানে থাকতে হচ্ছে। বন্ধুদের সাথে যোগাযোগ খুব একটা নেই। ঈশানকে ভালোবাসতে গিয়ে কখনো বন্ধুদের দিকে তার খেয়াল হয়নি। একজন মানুষ হলেই তো জীবন পার করা যায়। সে একজন মানুষটা জাফরিনের জীবনে ছিল ঈশান। বন্ধু, প্রেমিক কিংবা ভালোবাসা। মাঝে মধ্যে অবচেতন মনে তার ইচ্ছে হয় ঈশানের সাথে কথা বলতে। বেখেয়ালি মন চায় তাকে কল দিতে, কিন্তু শেষ অবধি জাফরিন পারে না। তার চোখের সামনে ভেসে ওঠে আশার মুখটা, যে মুখটা মায়ায় ভরা। আশাকে জাফরিন খুব ভালোবাসে। ছোটবেলায় খেলতে গিয়ে যখন জাফরিনের খেলাপাতির জিনিস ভেঙে ফেলতো তখন ভীষণ অভিমান হতো, কিন্তু কিছু বলতো না সে।
কারণ জাফরিনের বিশ্বাস ছিল তার বাবা তার জন্য আরও একটা খেলনার সংসার এনে দিবে। প্রতিবার এমনই হতো। জাফরিনের জন্য কেনা খেলনা আশার পছন্দ হতো। ইনিয়ে বিনিয়ে তাকে সে খেলনা দিয়ে দিত হতো আশাকে। পরবর্তীতে তার থেকেও অধিক সুন্দর খেলনা এনে দিত জাফরিনের বাবা। বিদেশ থেকে কি সে কিভাবে যেন বুঝে যেত জাফরিনের পছন্দ কিংবা ভালো মন্দ। লোক মারফত সেসব পৌঁছে যেত আদরের মেয়ের কাছে। পায়চারি করতে করতে এসব ভাবছিল জাফরিন। তার হুট করে মনে হলো, আশাকে খেলনার সংসার দিয়ে দিতাম বলেই কি আশা তার এ জীবনে ছাওয়া বাস্তবতার সংসারটাও কেড়ে নিল? বাবা তো নেই, আমায় কে এনে দিবে পুনরায় সেই সুখ? আচ্ছা, বাবা কি বুঝেছিল তার মেয়েটার সুখী হবে না? সে কি লুকিয়ে রেখে গেছে আমার জন্য এক ফালি চাঁদ কোনো এক অন্ধকার আকাশে, যে আকাশের সন্ধান এখনও আমি পাইনি? খট করে দরজা খোলার শব্দ হলো। ড্রেসিং করার জন্য সেবিকে এসেছে। জাফরিনের হাত ড্রেসিং হয়ে গেলে সে জিজ্ঞেস করলো, এখন আমি ছুটি পাবো? মানে রিলিজ কবে নাগাদ? ম্যাম, আপনার নিরাপত্তার জন্যই এখানে রাখা। পোড়া ক্ষতে ইনফেকশন দ্রুত হয় বলেই আপনাকে থাকতে হবে কিছুদিন। কতদিন লাগবে? সপ্তাহখানেক সময় লাগবে। আবারও আনমনা হয়ে গেল জাফরিন। হিসেব মতে সে আজ 5 দিন যাবৎ হাসপাতালে। কেবল একটা মাত্র দিন সে ক্লাস করেছিল। নিশ্চয় পড়া থেকেও পিছিয়ে যাবে সে। এখানে তার বাবার নামে যা কিছু আছে তা দিয়ে মাসিক একটা খরচ এসে যায় তার। কোম্পানি থেকেও পে করবে তার লেখাপড়ার খরচ, কিন্তু লেখাপড়াটা তো হতে হবে। বাবার জন্য হলেও তাকে লেখাপড়া করতে হবে। মন খারাপের দৃষ্টিতে সে তাকিয়ে রইল বাহিরের দিকে। সেই সময় কেবিনে প্রবেশ করলো এমিলি। তাকে রুমে প্রবেশ করার পূর্বে 3 দফা সিকিউরিটি থেকে সম্মতি পেতে হয়েছে। সে বলেছিল তাকে মাসুদ আসতে বলেছে, কিন্তু কোনো কথা শোনা হয়নি। তার ব্যাগটাও প্রথমে রেখে দেওয়া হয়েছে। জাফরিনের জন্য নিয়ে আসা জিনিসপত্রগুলো তারা রেখে দিয়েছে। এসব দেখে তাচ্ছিলের হাসি ফুটে উঠেছে এমিলির মুখে। জাফরিন নিশ্চয়ই কোনো ভিআইপি নয়, কিন্তু মাসুদ তাকে রাজকন্যার মতো কেন ট্রিট করছে সে বুঝতে পারে না। অবশ্যই মাসুদ তাকে ভালোবাসে। সেই ভালোবাসার সিটিপোটা নিয়ে ঘুরে বেড়াতে দেখেছে সে। কিন্তু কতদিন? এমিলি জানে মাসুদের শত্রুকে। না, তার সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু এটাও ঠিক যে মাসুদের ক্ষতি হতে দেখলে সে চুপ থাকবে না। তবে জাফরিনকে বাঁচানোর বা শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন সে অনুভব করেনি। এমিলিকে দেখে জাফরিনের চোখে মুখে হাসি উপসে পড়ল। তার হাত ধরে পাশে বসিয়ে বলল, একমাত্র আপনিই আছেন যার সাথে আমি কথা বলতে পারবো। কেন? আর কেউ কথা বলেনি? অবশ্য তুমি কি জানো এই ফ্লোরে কেবল রোগী হিসাবে রাখা হয়েছে, তাই হয়তো কারোর সাথে কথা হয়ে ওঠেনি। একা মানে? হ্যাঁ, এই ফ্লোরে তুমি একাই আসো, আর কেউ নেই। তোমার উপর অ্যাটাক হওয়ার পর স্যার তোমার নিরাপত্তার জন্যই এসব করলেন। বাহ, তবে এত নিরাপত্তার কারণ? তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তুমি জানো? না, জানো। এতটা বোকা মেয়ে তুমি নও জাফরিন। তুমি ভাবছো তুমি নিজ থেকে এখানে এসেছো, অথচ তুমি নিজেই জানো না তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তোমার বাবার সাথে তোমার কেমন সম্পর্ক সেটা এই কোম্পানির কিছু সংখ্যক মানুষ বেশ ভালো করেই জানে। জাফরানি রঙের জাফরিন নামের মেয়েটার কথা তার বাবা সব জায়গায় ব্যবহার করতেন। এই কোম্পানির ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কাজ তোমার বাবার হাতে ছিল। বলতে পারো পুরো বিজনেস হয় ডুবতে না হয় বাঁচবে, সেটাই তোমার বাবা সামলানোর দায়িত্ব পালন করেছিল। কিন্তু তার হঠাৎ মৃত্যু ধোঁয়াশা তৈরি করেছে। যারা এসব জানতেন তাদের ধারণা তুমিই একমাত্র ব্যক্তি যে এসবের সমাধান করতে পারবে, তাই তুমি এতটা প্রয়োজনীয়। আবার এটা ভেবে বসো না যে তোমার প্রেমে পড়ে স্যার তোমাকে এখানে নিয়ে এসেছে বা এমন রাজকন্যার মতন ব্যবহার করছে। এমিলের দিকে স্মিত হেসে তাকিয়ে রইল জাফরিন। তার কথাতে ক্ষোভে বৃষ্টি হচ্ছে। সে দিব্যি বুঝতে পারল এই সুদর্শনা রমণী মাসুদকে ভালোবাসে। তার ভীষণ করে বলতে ইচ্ছে করলো, শোনো বোন, আমি তোমার ভালোবাসাকে ভালোবাসি না। এক জীবন ঈশান নামের গল্পটা না হয় আমার থাকুক। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে পরবর্তীতে কি কাউকে আর ভালোবাসা যায়? কিন্তু জাফরিন বলল না। কেন যেন তার এই ক্ষোভটা ভীষণ পছন্দ হলো, এবং সে বসে বসে অপেক্ষা করতে লাগলো মাসুদের মুখোমুখি হওয়ার। 5টা দিন হয়ে গেল, অথচ আজ অবধি একটা বাক্য বিনিময় হয়নি তাদের। কিন্তু কেন? এই ছোট এক জীবনে কারোর সাথে দেখা না হওয়াটাই বোধহয় ভালো হতো। কেননা তাদের সাথে একটু দেখা, সময় কাটানো হুট করেই আমাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। এরপর বাকি জীবনটা কেটে যায় এক অসহনীয় প্রতীক্ষা নিয়ে। বিলবোর্ডে নিজের ছবির দিকে তাকিয়ে নানান ধরনের কথা ভাবছিল জেসমিনারা। এই শহরে সবাই তাকে জ্যাজ বলেই চিনে।
চারদিকে তার রূপের প্রশংসা, অপরদিকে রয়্যালস মুনের কসমেটিক্স শাখার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সে। এদিকটা মাসুদ নিজের সামলায় না। বর্ষর খুব প্রয়োজন পড়লে বিদেশি বায়ারদের সাথে মিটিংয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে জ্যাজ তাকে ডেকেছে অন্য একটা কারণে। কোম্পানিতে তাদের একত্রে গভীর রাতে মিটিং করা নিয়ে কানাঘোষা চলে, কিন্তু জ্যাজের সময় কই এ রাত ছাড়া। মাসুদের দাদার লাল রঙের প্রতি আলাদা একটা মোহ কাজ করে। কেন করতে সেটা এখন মাসুদ জানে। তার প্রথম স্ত্রীর লাল রং ভীষণ প্রিয়। দাদা মাঝে মধ্যে বলতেন, নারী যখন লজ্জায় লাল রাঙা হয়ে যায় তখন তার কোনো প্রসাধনীর প্রয়োজনই হয় না। সে লাল রং হয় গোলাপের থেকেও কোমল। এই কোমল গোলাপের রং কেমন হয় সেটা জানতে চাইতো গ্র্যানি। আর এটার হাত ধরে এই কসমেটিক্স শাখার পথ চলা শুরু। জ্যাজ সম্পর্কে মাসুদের চাচাতো বোন, আপন নয়। মাসুদের দাদা যুদ্ধের পরপর তার দেশ থেকে নিয়ে আসেন তার চাচাতো ভাইকে। একটা চিঠিতে সে জানিয়েছিল যুদ্ধের সময় গ্রামে সব শেষ হয়ে গেছে, কেউ আর বেঁচে নেই। সে নিজেই কত রাত ঘুমিয়েছে কাদা পানিতে, কিংবা কেবল নাক ডুবিয়ে বেশি থেকেছে লাশের সাথে। যুদ্ধটা সব শেষ করে দিল। ভদ্রলোকের প্রথম স্ত্রী লেখাপড়া জানতেন না, তাই চিঠিপত্র সব যেত তার চাচাতো ভাইয়ের কাছেই। সেই আবার ফিরতি চিঠি লিখে জানাতো, স্ত্রী বলে দিত, আর সব সে লিখে দিত। যুদ্ধে কেবলমাত্র পরিবারের একজন বেঁচে আছে। এটা শুনে তাকে এদেশে নিয়ে এসেছিল মাসুদের দাদা। নিজের সাথে ব্যবসায়িক কাজে সাহায্য করত। এখানে এক অফিসের মেয়ের সাথে বিয়ে দিয়েছিল তার। এরপর থেকে তারাও এদেশের বাসিন্দা হয়ে আছে। সে ভদ্রলোকের নাতনি জ্যাজ। বয়স 22-এর এক অসম্ভব সুন্দরী রমণী, যার দেহের বাজ শত পুরুষের উন্মাদনার কারণ। বিলবোর্ডে থাকা আবেদনময়ী ছবিগুলোর কারণে যে তাদের কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি হু হু করে বাড়তেছিল, এটা বুঝতে বাকি ছিল না কারোর। তবে জ্যাজ সিঙ্গেল মাদার, খুব অল্প বয়সে মা হয়েছে সে। তার বছর 5 একটা ছেলে রয়েছে, যে ছেলেটা মাসুদ বলতে পাগল। অধিকাংশ সময় জ্যাজ তার ছেলে ইনায়াতকে টোপ হিসাবে ব্যবহার করে মাসুদের সাথে দেখা করার জন্য। মাসুদ একবার তার দাদাকে বলেছিল, একজন নারীর সাথে তার বাবা, ভাই এবং স্বামীর সম্মান জড়িত থাকে। এই যে জেসমিনের পেশাটা অনেকটা নিজের শরীর দেখানোর মতোই, এর কারণে কি তাদের সম্মানে লাগছে না? কিন্তু তার সেই কথাকে কেউ পাত্তা দেয়নি। তাদের মতে মাসুদ অনেকটা প্রসেসিভ ধরনের মানুষ। ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গেল বলেই সে এমনটা হয়েছে। নারীদের অগ্রগতি তার খুব একটা পছন্দ নয়, কিংবা সে চায় না কেউ উন্নতি করুক, এমন অনেক কথা তার চাচার পরিবার থেকে বলা হয়েছিল। কিন্তু ঠিক 17 বছর বয়সে যখন জেসমিন বাচ্চা জন্ম দিল, সেদিন মাসুদ যায়নি তাকে দেখতে। মাসুদের তো বরাবরই পছন্দ একটু নাজুক ধরনের মেয়ে, যে মেয়েটা স্পর্শ করলে পুরো স্পর্শ সুগন্ধিতে পড়ে যাবে। ফুলের মতো নাজুক, কিন্তু তার সৌরভের মতো স্পষ্টভাষী। নিজের উপস্থিতি জানান দিতে হয় না তাকে, সবাই যেমন বোঝে। জ্যাজ আজ তাকে ডেকেছিল আগামীকালের অনুষ্ঠানের জন্য। দাদা দাদির বিবাহ দিবস। এই বছর তাদের বিবাহের বয়স 50 বছর পূর্ণ হতে চলেছে। কি উপহার দেওয়া যায় এটা নিয়েই তাকে ডাকা। সামান্য একটা উপহারের জন্য এভাবে ডেকে না আনলেও হতো। এমিলিকে বলতে পারতে, ইনায়াতের জ্বর, তোমাকে দেখতে চেয়েছিল। এত রাতে ও নিশ্চয়ই ঘুমিয়েছে। যাই হোক, বাকি কাজ তুমি সামলে নিও, আমার কাজ আছে, ফিরতে হবে। কোথায় ফিরবে? চলো যেতে যেতে কথা হবে। আমি কোথায় যাচ্ছি? তবে বলো যেতে হবে। এভাবে বলেছিলে মনে হচ্ছে কেউ তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এই সময় না ফিরলে সে অভিমান করবে। মাসুদ থমকালো। কিছুটা নিভে গেল তার ফিরে যাওয়ার উদ্দীপনা। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সে মনে মনে নিজেকে প্রশ্ন করল, সত্যি কি সে আমার জন্য অপেক্ষা করছে? না ফিরলে কি অভিমান করবে? নিজেকে দাঁতস্থ করে সে হাসল। কেমন দাম্ভিকতা সে হাসিতে। সোয়াল, শক্ত সোয়ালে নাক ফুলিয়ে হাসে সে। ঠোঁটের একটা পাশ প্রসারিত করে টাইয়ের নব ঢিলে করে সে বলল, কেউ কি কারোর জন্য অপেক্ষা করে? আমি যদি কাউকে অপেক্ষা করিয়ে থাকি, সেটা আমি নিজেই। নিজের শান্তির জন্য কেউ কেউ কারো কাছে ছুটে যায়, কারণ দিন শেষে আমরা সবাই নিজেকে শান্তি দিতে চাই, আর সে আমার সব ক্লান্তির প্রশান্তি। ক্যামেলিয়া? নিশ্চয়ই তোমার ক্যামেলিয়া ফুটেছে। বাগানের সব ফুটেছে। মাসুদ কিছু জবাব দেয় না। সে দ্রুত পায়ে বেরিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে পৌঁছে সে ডাক্তারের সাথে যোগাযোগ করে ইনায়াতের শারীরিক অবস্থা জানার জন্য। তার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে। যখন হিমোগ্লোবিন কমে যায়, বাচ্চাটার জ্বর চলে আসে। জন্মের পূর্বে মায়ের বেহায়াপনা জীবন, নিয়মিত ড্রিঙ্কস এবং স্মোক করার কারণে নানান শারীরিক জটিলতা নিয়ে জন্ম নিয়েছে বাচ্চাটা। এ বাচ্চাটার জন্য মাসুদের মায়া হয়। কেন?
যখন জেসমিন তাকে ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যায় শ্যুটের জন্য, তখন ইনায়াতের কান্নারত মুখটা তার ছোটোবেলাটা মনে করিয়ে দেয়। কেন এমন হতে হবে? পৃথিবীতে তো আরও অনেক মা আছে যারা কাজ এবং ঘর দুটোই সামলে চলেছে। তবে তার আশেপাশের নারীগুলো এমন কেন? ক্যারিয়ারের জন্য কেন ঘরটাকে ছাড়তে চায় তারা? অথচ বঙ্গদেশের নারীগুলোর মাঝে কত মায়া। বঙ্গনারীরা মায়ায় পড়েই পুরো জীবনটা আগলে রাখে পরিবারকে। এত মায়া তারা কোথায় পায়? কেবিনে প্রবেশ করার পর দেখলো জাফরিন ঘুমিয়ে আছে। বেরিয়ে যাবে সেই মুহূর্তে জাফরিন জিজ্ঞেস করলো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। মাসুদ ফিরে এলো। জাফরিনের মুখোমুখি বসলো না, ওয়াশরুম থেকে হাত মুখ পানি দিয়ে এসে বসলো কাউচের উপর। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জাফরিন। এমন সময় মাসুদের মুখে ফুটে উঠেছে হাসিটা। দৃষ্টিতে দ্বিতীয়বার মিল হলো ওদের। ওই চোখের দিকে তাকিয়ে জাফরিনের কি হলো সে বুঝলো না। তার মনে হচ্ছিল সে তাকিয়ে দেখতে অসীম নীল আকাশ কিংবা গভীর সমুদ্র। তাকে বিভ্রম করে দিচ্ছে এই দুটি চোখ। মায়া জিনিসটা তার নেই। এক জীবনে সে সব মায়া দিয়ে দিয়েছে ঈশানকে। এ চোখের দিকে তাকিয়ে তার যে অনুভূতি হলো সেটা হলো ভয়। নিজের অস্তিত্ব ভুলে বসবার এক বেসুমার ভয়। বলুন, আপনি কেন আমার বাবার লাশের সাথে গিয়েছিলেন? আমি যাইনি, আপনি গিয়েছিলেন। আপনার এই দু চোখ, গায়ের গন্ধ সবটা আমার পরিচিত। তাহলে গিয়েছিলাম। আমাকে এত যত্নের কারণ জানতে পারি? কোনো কারণ ছাড়াই যত্ন করি। কথাগুলো বলতে বলতে মাসুদ নিজের হাত ঘড়ির দিকে তাকালো। দিক করে জ্বলে উঠল জাফরিন। এতদিন সে যা খুঁজছিল সেটার উত্তর তার সামনে রয়েছে। তার সামনে বসে থাকা মানুষটা নিজেও জানে না সে সকল প্রশ্নের জবাব রয়েছে তার নিজের কাছেই। প্রচণ্ড কষ্টের পর স্বস্তির অনুভূতিটা ঠিক বৃষ্টির পরে রংধনুর মতো স্নিগ্ধ হয়। মাসুদের বাবার সামনে বসে আছে মাসুদ। ভদ্রলোকের ডান হাতটা প্রায় অকেজ হয়ে গিয়েছিল। থেরাপি এবং মেডিটেশনের সাহায্যে কিছুটা ঠিক হয়েছে। বাবার হাত ভাঙার পেছনের গল্পটাও করুন। চেয়ার টেনে বাবার সামনে বসে মাসুদ বলল, এখন কেমন আছেন? শরীর ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তবে তোমার কি হলো? বাবা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। বাংলাদেশ সম্পর্কে আপনার কি ধারণা? কখনো জানার চেষ্টা করেছেন? না, করিনি, কিন্তু কেন? বাবা, আপনাকে কিছু জানানোর ছিল। কথাটা এখানে বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না। চলো তবে বাহিরে হেঁটে আসা যাক। বাবা, আপনি কি এখনও মমকে ভালোবাসেন? ভালোবাসার ব্যাপারটা ঠিক ঘৃণার মতো একই প্রসেস, শুধু একটি কয়েনের দুটো দিক মাত্র। আপনার আফসোস হয় না? এভাবে মায়ের অপেক্ষাতে পুরো জীবনটাই শেষ হয়ে গেল। আপনিও চাইলে সুখী হতে পারতেন অন্য কাউকে নিয়ে। তোমার মা যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি 7 বছরের একটা নাবালক ছেলে মাত্র। আজ তুমি 28 বছরের এক যুবক। ঠিক 21 বছর পূর্বে তোমার মা চলে যাওয়ার সময় আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল সে দেখে নিবে 20 বছর পর তুমি কোথায় থাকি আর তোমার মা কোথায় থাকে। আমি হেসে বিদায় দিয়েছিলাম। তোমাকে মানুষ করার নেশাটা আমার তুঙ্গে চড়ে গেল। প্যারেন্টাল ডে নয়, আমি তোমার বাবা মা হয়ে গেলাম। আজ দেখো, আমি দুজনে কোথায় আর তোমার মা কোথায়। আমাদের চারপাশে একদল লোক থাকে যারা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে এবং তিলকে তিল বানিয়ে ভিকটিম সেজে যায়। ঠিক তেমনি তোমার মা ভিকটিম ব্লেমিং করেছিল নিজেকে। অথচ আজ কি সে সুখী? তার এত বছরের চাকরি করে জমানো টাকা যখন তার স্বামী জুয়াতে হেরে গেল, মদ্যপ হয়ে তাকে মারধর করলো, সেদিন কিন্তু আমার কাছেই ফিরতে হয়েছিল। ভালোবাসার অহমিকা থাকতে নেই। কাকে ভালোবাসছ সে কেমন, কালো না বোচা, লম্বা না বেটে, কিংবা সুশ্রী নাকি কুশ্রী, এসব দেখার প্রয়োজন নেই। তুমি দেখবে সে তোমার সাথে সুখী কিনা, তোমাকে চায় কিনা। সে যদি তোমাকে না চায়, তার মনে যদি অন্য কেউ থাকে, তবে তাকে জোর করে আটকে রেখো না। একতরফা ভালোবাসার স্বাদ মহুয়ার মতো। তুমি একাই হাসবে, কাঁদবে, কল্পনার সংসার সাজাবে, কিন্তু তাকে প্রয়োজন হবে না, কষ্ট সয়ে আসবে। মাসুদ তার দিকে তাকিয়ে রইল। দু একটা চুলে সাদা রং ছড়িয়ে ভদ্রলোকের আছে, অথচ মনে সে ভালোবাসা রয়েই গেছে যেমনটা ছিল আজ থেকে 21 বছর পূর্বে। ইতস্তভাবে সে পুনরায় জিজ্ঞেস করল, যদি মম ফিরে আসে তাকে ফিরিয়ে নেবেন বাবা? কখনো না। ভালোবাসাটা এক জায়গায়, কিন্তু তার উপরে আত্মসম্মান। ভালোবাসা ছাড়া বাঁচা যায়, আত্মসম্মান ছাড়া নয়। আমার একটা কথা ছিল, আপনি একটু বসবেন?
তোমাকে চিন্তিত কেন লাগছে? আমি আজমল সাহেবের লাশের সাথে বাংলাদেশ গিয়েছিলাম। চকিতে ভদ্রলোক বিস্ময়কর দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কিছুটা অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমাদের সেই সব ডকুমেন্টসের ক্লু আজমল সাহেবের কাছে ছিল, সবটা জানা দরকার। না, যেটা হয়েছে সেটা থেকে ফিরে এসো। আমরা জানি শত্রু ঘরেই আছে, কিন্তু সেখানে আমি অন্য কিছু জেনেছি। কি? দাদার আগের পক্ষের স্ত্রী বেঁচে আছেন, তারা যুদ্ধে মারা যায়নি। এমনকি দাদা সেই স্ত্রীর পুত্র রয়েছে, তারা পরিপূর্ণ পরিবার। বেহুশের মতো উঠে দাঁড়ালেন আরমান সাহেব। ছেলের কাঁধে হাত রেখে সে বলল, তুমি কিভাবে এসব জানলে? কৌতূহলবশত গিয়েছিলাম, সেখানে সবটা জানতে পারি। ওনারা বেঁচে আছেন। কি করে সম্ভব? কাকা যে বলেছিলেন সবাই মারা গেছে। ছোট দাদা মিথ্যে বলেছিলেন। কেন আমি জানি না, তবে আপনাকে না জানিয়ে একটা কাজ করে বসেছি। কি করেছো তুমি আবার? আমি তাদের সাথে করে নিয়ে এসেছি। আরমান সাহেব এবার আর উত্তেজনা সহ্য করতে পারছিলেন না। তার ছেলেটা এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। যে কোনো সংবাদ হোক, সেটা খারাপ বা ভালো, খুব শান্তভাবে বলতে পারে। এতটা শান্তভাবে বলতে পারে যেন সে কাউকে পানি খেতে বলছে, অথবা জিজ্ঞেস করছে তার পোষা প্রাণীটাকে সে খেয়েছে কিনা। উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকা আরমান সাহেবের হাত ধরে দৌড়ে তাকে বসালেন মাসুদ। তার বাবাকে এই মুহূর্তে জাফরিনের কথা বলা যাবে না। জাফরিনের কথাটা সেফে গিয়ে সে বলল, মাসখানেক সময় হলো তারা এই শহরেই আছে। আর তুমি যে মেয়েটাকে নিয়ে এতটা প্যানিক হয়ে যাচ্ছ, কে সে? আপনি তার কথা কিভাবে জানলেন? আমি তোমার বাবা, এটাও মাথায় রাখতে হবে। মিস শিকদারকে বাসায় নিয়ে এসো, তোমার দাদার সাথে আমি কথা বলে নিব। বাবা, জানেন তো, বঙ্গদেশের নারীর মুখে সে কি মায়া। তার সারা গা দিয়ে যেন মায়া উপসে পড়ে। আদুরে আদুরে কণ্ঠে তারা ডাকে। তাদের চুলগুলো ভীষণ কালো, অথচ গা দিয়ে কেমন স্নেহের গন্ধ বের হয়। অধিকাংশ মেয়েদের আদুরে স্বভাব, অথচ চরিত্রে কি তেজ। নিজেদের আত্মসম্মানের জন্য তারা কাউকে ছাড় দেয় না। মিস শিকদার সেরকমই। আসবে না বাবা, তুমি ওকে বিপদে ঠেলে দিয়েছ। মনির সাচ্চু বলেছে শিকদার সাহেবের মৃত্যু স্বাভাবিক। দেশ থেকে ফিরে এসেও এসব বলছো? তুমি যদি ভুল না হয়ে থাকো, তবে এই মনির সাচ্চুর বাবার জন্যই কিন্তু দেশে থাকা মানুষদের খবর পাওয়া যায়নি। আগে থেকে সন্দেহ হচ্ছিল, এবার তো বুঝো। আগামীকালই সব পরিষ্কার হয়ে যাবে বাবা, মাত্র কয়েকটা ঘন্টার। অন্ধকার হাতড়ে জাফরিন প্রবেশ করলো নিজের ফ্ল্যাটে। সে আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতে বেরিয়েছে হাসপাতাল থেকে। মাসুদ তাকে আসতে দিতে চায়নি, আবার নিষেধও করেনি। জাফরিন জানে তাকে এখানে নিয়ে আসার একমাত্র কারণ সব কিছুই তাকে দিয়ে বের করানো। এতদিনের ইঁদুর বেড়ালের খেলা আজ থেকে মুখোমুখি চলুক। প্রথমে ফ্ল্যাটে প্রবেশ করে চাবি দিয়ে সব কিছু লক করে নিল সে। নিজের ব্যাগে থাকা অত্যাধুনিক ডিভাইসটা বের করে পুরো ফ্ল্যাটের চারপাশে রেখে দিল চারটে। মাত্র মিনিট পাঁচের অপেক্ষা। যদি ফ্ল্যাটে কোনো হিডেন ক্যামেরা থেকে থাকে, তবে সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হতেই ডিভাইসগুলো নীল বাতি লাল হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে এক গ্লাস পানি খেলো সে। মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, বমির ভাবটা কিছুতেই কাটছে না। এই মুহূর্তে তার ঘুমের প্রয়োজন। সব কিছু গুলিয়ে গা এলিয়ে দিল বিছানায়। বেশ কিছু সময় ঘুমিয়ে কাটালো। ঘুম থেকে উঠে বেশ লম্বা একটা শাওয়ার নিল। কিচেনে ফিরে কফি বানালো। এক কুকারে ভাত, অন্যটায় রেডিমেড চিকেন বসিয়ে কফি হাতে বসলো ল্যাপটপের সামনে। ঘুম এবং খাওয়া দুটো ঠিক না হলে তার মাথা কাজ করে না। ল্যাপটপ কোলে নিয়ে টুকটাক কাজ করলো। কিছু খুঁজলো না। এই ঘরটাতে সে একা, তাই তাকে কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। আসার পূর্বে সে মাসুদের হাতে দামি গড়িটা নিয়ে এসেছে। রান্না হয়ে গেলে পেট ভর্তি করে খাবার খেলো। চুলে বেনুনি করে বিছানায় বসলে সে। তার সামনে দুটো গড়ি, দুটো কাপল ওয়াচের একটা সেট। নিজের বিয়ের উপহার হিসেবে পাওয়া গড়িটা পাশে রেখে খুলতে লাগলো মাসুদের গড়ি। পুরো গড়িটা খুলে যেতে রাগ, ক্ষোভ, বিস্ময় এবং স্বস্তি নিয়ে তাকিয়ে রইল সে। তবে কি সে পেরেছে সবটা সামলে নিতে? গড়ির ভিতর কিছুই নেই। কিছু নেই মানে তার প্রয়োজনীয় কিছুই নেই। তার গড়িটা খুলে সে একটা মাইক্রোচিপ পেয়েছিল, অথচ এটাই কিছুই নেই। মাইক্রোচিপের মধ্যে যে ফাইল রয়েছে সেটা ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড প্রয়োজন ছিল। গড়ির জোড়াটা দেখে সে খুশিতে আহ্লাদিত হয়েছিল। ভেবেছিল গড়িটা খুলে কিছু একটা পাওয়া যাবে। হতাশা তাকে ঘিরে ধরল অচিরেই। তার হাতে খুব বেশি সময় নেই। মাসুদকে সে বলে এসেছে খুব দ্রুত সে ফিরিয়ে দিবে সব তথ্য। সেই তথ্যের বিনিময়ে মাসুদ তাকে এখানে আসতে দিয়েছে, অথচ এতটা সময়ও সে নিষ্ফল। এই মুহূর্তে তার রাগ হচ্ছে, সাথে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে।
অথচ তার মনে পড়ল মাত্র ঘণ্টাখানেক পূর্বে সে খাবার খেয়েছে। ভরপেট খাবার খাওয়ার পরেও ক্ষুধা কীভাবে লাগতে পারে? এই মুহূর্তে তার ইচ্ছে করছে মাসুদ আসুক, তার পাশে বসে পরম যত্নে তার মুখে তুলে দিক ঝাল ঝাল কোনো খাবার, অথবা চিকেন স্যুপ। সেদিন খাওয়ার সময় কি কাণ্ডটাই না করে বসেছিল জাফরিন। গরম গরম স্যুপ নিজের হাতে খেতে গিয়ে জিহ্বায় লেগে গেল অমনি। সে মাসুদের জন্য আনা কোল্ড কফিতে চুমুক দিয়ে ফেলল। ভেবেছিল লোকটা হয়তো খাবে না তার একটু খাবার, কিন্তু মাসুদের মুখশ্রীতে তেমন পরিবর্তন দেখা গেল না। সে স্বাভাবিকভাবে এসে বসল। শার্টের হাতা তখন কোনোই অবধি গুটানো, তার দু হাতের শিরা ধমনীগুলো স্পষ্ট। তার মুখের দিকে তাকিয়ে জাফরিন সেদিন ভেবেছিল, সুপুরুষ, তাকে কি সুপুরুষ ভাবা যায়? অবশ্য একজন সুপুরুষ, বিশেষত তার চোখ, যেন সমুদ্রের গভীরতা রয়েছে দুই চোখে, রয়েছে অজানায় হারিয়ে যাওয়ার আমন্ত্রণ। এই চোখের দিকে অধিক সময় তাকিয়ে থাকা যায় না। স্বল্পবাসী এই মানুষের অনুভূতির প্রকাশ হয় তার চোখের মাধ্যমে। এমিলি কি এই দুই চোখেই ডুবে মরেছে? কেবল কি এমিলি, নাকি আরও কত নারীরা তাদের ইহজন্ম দান করতে চেয়েছে এই দু চোখে ডুবে? জাফরিন জবাব পায়নি। সে কেবল জেনেছে এই দু চোখ নিষিদ্ধ, নিষিদ্ধ এবং নিষিদ্ধ। তার জন্য এই দুই চোখে ডুবে যাওয়া নিষিদ্ধ। অন্তর্পথে আর কারোর আনাগোনা সে হতে দিবে না, কারণ প্রেমিক পুরুষের জাতটাই তার কাছে বেঈমানের জাত। যে নারী একবার প্রেমে ঠকে যায় তার জন্য পরবর্তীতে প্রেম মানেই পাপ। এসব চিন্তা হতেই মন আরও বিক্ষিপ্ত হয়ে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল নিশ্চয়ই বাহিরে সন্ধ্যা নেমে এসেছে। বেলকনি দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। তার দরজার সামনেও নিশ্চয়ই পাহারার ব্যবস্থা করেছে। যে পাহারা তাকে ভাবতে বাধ্য করে কেবলমাত্র সেই ডকুমেন্টসের জন্য এত কিছু। মাসুদ সাহেব। চনমনিয়ে ওঠা খিদেকে আরও উস্কে দিয়ে রান্না করে পা বাড়াতে দরজা খুলে প্রবেশ করলো দুজন। তাদের হাত ভর্তি খাবারের ব্যাগ রেখে চলে যেতেই প্রবেশ করলো মাসুদ। এই যুবককে দেখে আরও এক দফা ভড়কে গেল জাফরিন। সবসময় ফরমালে দেখা মাসুদ দাঁড়িয়ে আছে ডোলা টি শার্টে। তাকে দেখে মনে হচ্ছে সে জিমে গিয়েছিল, সেখান থেকে মাত্র ফিরেছে। জাফরিনের সামনাসামনি এসে বলল, এখন কেমন আছেন? মনে হলো একা বিরক্ত হচ্ছেন, তাই চলে এলাম। বিরক্ত নই, আসলে রান্না করছিলাম। খাবার নিয়ে এসেছি। আমি গেস্ট রুমটা ব্যবহার করব। এসে খাবার সার্ভ করছি। আমি হালাল হারাম মেনে চলি। চকিতে মাসুদ থামল। ব্রু কুসকে জাফরিনের দিকে তাকাতে জটপট মেয়েটা জবাব দিল, খাবারের বিষয়ে হালাল হারামটা মেনে চলি, হারাম খাবার খাই না। তাছাড়া অ্যালকোহল, আমার পরিবারেও হালাল খাবারটাই খাওয়া হয়। ভয় নেই, মুসলিম শেষ রান্না করেছে। বিসমিল্লাহ বলেই আমার পরিবারের জন্য পশু জবাই হয়। খাবারটা বাসা থেকেই এসেছে। মাসুদ ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে জাফরিন খাবারের প্লেট নিয়ে আসে। অপেক্ষা করা ধৈর্য তার নেই। ডাকনা খুলে দেখতে পায় গরুর মাংসের রেজালা, ঝাল ঝাল করে মুরগি বোনা, পাবদা মাছের ঝোল এবং সরু চালের ভাত। গরুর মাংস দেখে তার একবার হুট করে মনে হয়, কত বড় পরিবার এদের, তাদের জন্য আলাদা গরু কোরবানি হয়। এদের এত টাকা। পরক্ষণে মনে হয় টাকা আছে বলেই তো এত রহস্য। সে রহস্যের কারণে আজ সে এখানে। মাসুদ ফিরে এসে দেখে জাফরিন লেবু কেটে এনেছে। সে বেশ বুঝতে পারল মেয়েটা ক্ষুধার্ত। খাবার খাওয়ার সময় জাফরিন মাসুদকে প্রশ্ন করল, এসব আমার পছন্দের, আপনি জানলেন কি করে? ঠিক এখানে চেয়ারে বসে আপনার বাবার হাতে রান্না করা এসব খাবার খেয়েছি। তখন বলতেন, এসব খাবার আপনার এবং আপনার দাদির ভীষণ পছন্দের। আপনার বড় আপা ছোটো মাছ পছন্দ করে, আর মেজো আপা কেবল গরুর মাংস আর দুধ খেতে ভালোবাসে, ডিমটাও ভাতে তোলে না। জাফরিনের গলা বার হয়ে এলো। সে নাক টেনে টেনে জিজ্ঞেস করলো, আর কি বলতো? ঈশানের জন্য সে খুশি ছিল না, অথচ আপনার মুখের দিকে তাকিয়ে মেনে নিয়েছিল। চোয়াল শক্ত হয়ে এলো জাফরিনের। মাছের কাঁটা ফেলে সে মাসুদের দিকে তাকিয়ে বলল, বাবার মৃত্যুর কারণ কি মাসুদ সাহেব? আপনার এত রহস্যের কারণ কি? আমি কেন নজরবন্দি? স্যারের মৃত্যুটা স্বাভাবিক ছিল। পোস্টমর্টমের রিপোর্ট তো তাই বলেছে। আমি ছিলাম না তখন। যখন ফিরেছি ইতিমধ্যে লাশটা পোস্টমর্টম করা হয়েছে। লাশ নয়, আমার বাবা। খাবার প্লেটে হাত থেমে গেছে দুজনের। মাসুদের ইচ্ছে হলো জাফরিনের মাথায় হাত রেখে বলতে, তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সে উঠে গেল না। প্লেটে হাত ধুয়ে উঠল জাফরিন। টেবিলে খাবারটা ঢাকা দিয়ে রেখে এসে বসলো জাফরিনের পাশে। জাফরিন তার উদ্দেশ্যে বলল, বাবার সব আমাকে বলুন। আপনাদের কিসের তথ্য ছিল বাবার কাছে? নিশ্চিত থাকুন, এখানে কোনো ক্যামেরা কাজ করছে না। আমি এবং আপনি আছি। আমার সবটা জানা প্রয়োজন মাসুদ সাহেব, আমার বাবার জন্য।
অন্তত আমার মনের জন্য। এই তথ্য না পাওয়া অবধি আমি আমার বাবার মৃত্যুর রহস্য সমাধান করতে পারবো না। মৃত্যুটা স্বাভাবিক ছিল জাফরিন, সেটা সময় ঠিক করে দিবে। এবার বলুন। তথ্যটা আমার কোম্পানি রয়্যালস মুনের ব্যাপারে। নতুন প্রজেক্ট চালু হয়েছিল, হুট করে মৃত্যু হলো 3 যুবকের। এক্সপেরিমেন্টাল ছিল বিষয়টা, গোপনীয়তা ছিল, কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে 3টি দেশের যৌথ কাজ। আমাদের কোম্পানির নতুন ডিপার্টমেন্ট মেডিসিন ডিপার্টমেন্ট, এবং আপনার বাবা আমাদের কোম্পানির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন। ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও বিভিন্ন জৈব যৌগের প্রতি বিশেষ টান। তিনিই সবটা দেখেছিলেন। আপনার বাবার মৃত্যুর সাথে থেমে আসছে কাজ, আর এই কাজের উপর লাগানো হয়েছে আমাদের কোম্পানির 51% শেয়ার। আগামী 3 মাসের মধ্যে তথ্য না পেলে আমাদের কোম্পানি চলে যাবে বিদেশি ইনভেস্টরদের হাতে। এজন্য তথ্যটা আমাদের প্রয়োজন। কেমন মেডিসিন? ড্রাগ? তেমন নয়, তবে অনেকটা কমও নয়। পূর্বের মমিগুলোতে এখনও আছে, কিন্তু তাদের চেহারাটা কিছু বিকৃত হয়ে যায়। মৃত্যুর পর যেন চেহারা কোনো পরিবর্তন না হয় এবং লাশ সংরক্ষণ করা যায়, সেই গবেষণা চলছে। প্রকৃতির খেলাফে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আমরা নতুন কিছু আবিষ্কার করতে চাচ্ছি, এতে টাকা আসবে। একজন ব্যবসায়ী মানুষ হিসাবে মানুষের ক্ষতি যেন না হয় এবং আমি লাভবান হতে পারি, সেটাই দেখব। জাফরিন মাথা নিচু করে বসে রইল। এবার তার মাথা জ্বর ধীরে ধীরে খুলছে। নিশ্চয় তার আশেপাশে রয়েছে সেই সব, কিন্তু না, এটা সঠিক সময় নয়। তাকে অপেক্ষা করতে হবে অন্তত আগামীকালের সূর্যোদয়ের জন্য। এরপর হ্যাঁ, ইউবানকে জানাতে হবে, কারণ ক্ষমা যতই মহৎ গুণ হোক না কেন, আমি তো প্রতিশোধ নিতেই পছন্দ করব। মাসুদ চলে যাওয়ার পূর্বে জাফরিনের উদ্দেশ্যে বলল, নিজেকে স্ট্রেস দেওয়ার মতো কিছুই ঘটেনি। আমাদের হাতে সময় আছে। তাছাড়া আগামীকাল তৈরি থাকবেন। আপনাকে কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। কাদের সাথে? ধরে নেবেন আপনার ভবিতব্যের সাথে জাফরিন। একে একে এখানে আপনাকে রেখে আমি কিছুতেই মন বসাতে পারি না, অথচ আমার অনেক কাজ বাকি। আপনি চোখের সামনে থাকলে অন্তত মনের মাঝের অস্বস্তিটা থাকবে না। মাসুদ চলে গেছে। জাফরিন উঠে দাঁড়ালো। খাবার টেবিলে ফিরে এসে পুনরায় ভাত বেড়ে নিয়ে খেতে শুরু করলো সে। আজ তার হলোটা কি? এত খাচ্ছে কেন সে? মাসুদের পাশে এসে কুঞ্জ দাঁড়িয়েছে। তার ভিতরের অস্থিরতা বেশ বুঝতে পারছে কুঞ্জ। আজ পরপর দুটো কাজ করতে চলেছে মাসুদ। প্রথমত তার দাদার সাথে প্রথম পক্ষের দেখা, এবং দ্বিতীয় জাফরিনের সাথে সবার পরিচয়। জাফরিনকে একা না রাখার এক তীব্র ভয় মাসুদের মনে বসেছে। এটা তার বাবা কিংবা কুঞ্জ দুজনেই বুঝতে পেরেছে। সমুদ্রের মতো গভীর স্বভাবের ছেলেটার ভিতরের অস্থিরতা পই পই করে টের পাচ্ছে ভদ্রলোক। চারদিকে অলোক সজ্জায় জলমলে পরিবেশ, সন্ধ্যের মিঠে মিঠে পরিবেশ। হাতে হাত রেখে শোবিজের সাংবাদিকদের দিকে এগিয়ে গেলেন মাসুদের দাদা আনোয়ার সাহেব এবং তার স্ত্রী সোনিয়া শেখ। বিবাহিত জীবনের অর্ধশতক পার করেছেন। হাতে হাত রেখে দুজন মানুষের হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মাসুদ। আর কিছু সময় পর কি থাকবে তার এই পরিবারের হাসি খুশি মুখশ্রী? হাতঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করছিল মাসুদ। ঠিক সেই মুহূর্তে গেটের কাছে এসে দাঁড়ালো তার ব্যক্তিগত গাড়িটা। গাড়ির সামনে দরজা খুলে এমিলি দাঁড়িয়ে আছে। স্মিত হেসে মাসুদ এগিয়ে গেল তার দিকে। পিছন থেকে শুভ্র সাদা পা জোড়া নেমে এলো বাড়িয়ে দেওয়া পুরুষালীর শক্ত হাতটা ধরে। জাফরিন শাড়ি পরেছে, চুলগুলো খোলা কেন? অস্বস্তিতে পড়ে গেল সে। এ যেন শ্বাসরুদ্ধকর অবস্থা। শুভ্র সাদা শাড়ি কিংবা তার খোলা চুল, হাতের দুগাছি চুড়ি কিংবা কপালের বেহিসেবি চুলের গোছার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেও মুখে কিছুই বলল না সে। বাবার সাথে পরিচয় করিয়ে দিল। পাশাপাশি দুজনকে দেখে ভদ্রলোক হাসলেন। তার ইচ্ছে হলো এই মুহূর্তে রেজিস্ট্রার ভবনে নয়ে দুজনের বিয়ে দিয়ে ছেলের ভয় দূর করে দিতে। মনে মনে সংকল্পবদ্ধ হলেন, প্রয়োজনে জাফরিনের মায়ের নিকট নিজে যাবেন প্রস্তাব নিয়ে। তবুও ছেলের শান্তিকে ঘরে আনবেন। নিজে যেমন প্রতিনিয়ত চটপট করেছেন, সেটা হতে দিবেন না। আনোয়ার সাহেবের চারপাশে আজ মানুষের অভাব নেই, কিন্তু মাসুদ অপেক্ষা করছিল সবটা শেষ হওয়ার। ধীরে ধীরে মেহমানের ভিড় কমতে লাগলো। একটা সময় ক্লান্ত দম্পতি ফিরলেন বাসভবনে। ব্যাকইয়ার্ডে ব্যবস্থা করা হয়েছিল অতিথি আপ্যায়নের জন্য। জাফরিন চলে যায়নি। তাকে মাসুদের দাদি সেই যে হাতের কাছে নিয়েছেন, এক মুহূর্তের জন্য ছাড়েনি। তিনি এই প্রথম বাঙালি কাউকে এতটা কাছাকাছি দেখেছেন। মেয়েটার মুখে এত মায়া কেন? সোফায় টান টান হয়ে বসে আছে আরমান সাহেব। কুঞ্জ দাঁড়িয়ে আছে ইনায়াতের সাথে। এই মুহূর্তে কেবল পরিবারের মানুষেরা উপস্থিত।
আনোয়ার সাহেবের ভাই মনির সাহেব শয্যাশায়ী। আসতে পারেননি, তাই তার ছেলে আমিনের সাথে এসব বিষয়ে কথা বলার এক পর্যায়ে দরজার দিকে চোখ গেল আনোয়ার সাহেবের। দরজায় যেন দাঁড়িয়ে আছে তার অতীব পরিচিত কেউ। না, আজ অবধি তাকে কখনো দেখেনি, কিংবা দেখে মনে হচ্ছে যেন 20-22 বছর পূর্বের আনোয়ার সাহেব নিচে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে রুমে প্রবেশ করল মধ্যবয়সী একজন নারী, একজন যুবতী এবং একজন বৃদ্ধা। উঠে দাঁড়ালেন আনোয়ার সাহেব। মাসুদের হাতে বর দিয়ে যে এগিয়ে আসছে সে আর কেউ নয়, তার স্ত্রী, তার প্রথম স্ত্রী আয়েশা, যাকে সে আলতাবানু বলে ডাকত। বেশ শক্ত মানসিকতা অধিকারী বলেই হয়তো বৃদ্ধ এখনও দাঁড়িয়ে আছেন। এগিয়ে গেলেন না, তবে সোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। এক অজানা অভিমান নাকি সানিয়া শেখের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালো। জাফরিনের বুঝতে বাকি নেই এখানে কি হতে চলেছে। তার একবার মনে হলো পারিবারিক বিষয়টা সমাধা হলে সে এগোবে, কিন্তু তাকে চমকে দিল তার বুদ্ধিমত্তা। ফই ফই করে জানান দিল আজকেই সেই দিন, তাকে প্রস্তুতি নিতে হবে। মাসুদ একে একে সব ঘটনা খুলে বলল তার দাদা দাদিকে। সানিয়া শেখ অসহায় ভঙ্গিতে বসে রইল এক পাশে। বিয়ের 50 বছর পর সতীনের সংসার। আয়েশা বেগম ধীরে ধীরে এসে দাঁড়ালেন স্বামীর সামনে। কোনো মান অভিমান নেই তার দুই চোখে। ছেলের হাত ধরে সামনে এনে বললেন, আমানত রেখে গেছিলেন শেখ সাহেব, এই যে ফিরাই দিলাম। কোনো দিন তো কর নাই আমি আপনার এতটা অপছন্দের ছিলাম। বাপে জোর কইরা বিয়ে দিছিল, তাই এত জ্ঞান না আমার প্রতি ছিল। আয়শা, তুমি কি সত্যি আয়শা? তুমি বেঁচে আছো? বিদ্যা হাসলেন, যেন তাচ্ছল্যে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে সে হাসিতে। আসলে মুখটা ঢেকে বললেন, মরণের কথা ছিল বুঝি? হয়, মইরেই তো গেছিলাম। অল্প বয়সে বাচ্চা হইল, দেশে যুদ্ধ লাগলো, আতুরগড় থেকেই পোলাটা নিয়ে ছুটলাম। শ্বশুর আব্বাই কেমনে কেমনে আগলায় রাখলো, অথচ পোলা হওয়ার পর সে কি খিদা! ওই খিদায় যখন বাচ্চা পেলাম তখন বুঝলাম আমার বাঁচতে হইব পোলার জন্য, স্বামীর জন্য। আশায় আশায় পার করলাম 20 বছর, ফিরে নাই সে। তাই তার নামে বিধবার কাপড় পইরা ঘুরতে হয়। এই যে দেখেন। কিন্তু মনি তো বলেছিল তুমি আব্বা সবাই মইরা গেছো যুদ্ধে। মরলেও তো শান্তি হইতো, আজ শেষ বয়সে সতীনের মুখ দেখতে হইতো না। আমার সব উজাড় কইরা দিয়ে আপনি এইখানে সুখের গড় পাচ্ছেন। এভাবে বলিও না, তুমি বসো, আমি তোমার কাছে মাপ চাইতাছি বউ। আমি জানি না, কিন্তু মনির বলছিল তোমরা মরে গেছো। আমি দেশে ফিরি নাই, ও দেশে একা কি করব আমি, তাই তো ওরে নিয়ে আসলাম। এই যে মনিরের ছেলে আমিন, মিথ্যেবাদী একটা, কত কইছি, একটা চিঠি দিতে দেয় নাই, লিখে দেয় নাই, ঠিকানা চাইছি দেয় নাই। মিথ্যাবাদী রাইতের আন্ধারে কই গেল আর ফিরল না। কথোপকথনের সময় কারোর বুঝতে বাকি রইল না এসবের পিছনে রয়েছে মনির সাহেবের হাত। সে স্বীয় স্বার্থ হাসিলের জন্য এত বড় মিথ্যে নাটক সাজিয়েছিল। আনোয়ার সাহেব সেই মুহূর্তে তার কাছে যেতে চাইলে আয়েশা বেগম বললেন, এখন কী লাভ, আপনারে দেখবার স্বাদ ছিল দেখলাম, এই আপনার ফোলার বউ আর নাতনি, তাদের দেখাইলাম। আজ আমরা যাই, এখানে থাকো। কোথায় যাবে? কার সংসারে? সতীনের? সানিয়া শেখের কথা এইমাত্র মনে হলো মাসুদের। নিজেকে গুটিয়ে নিয়েছে সে। আয়েশা বেগমের কথা জানতো, তবে মৃত কাউকে স্বামীর বাগ দেওয়া যায়? সেই মৃত ব্যক্তি ফিরে এসে স্বামীর বাগ চাইলে তাকে কি মেনে নেওয়া যায়? দাদির পাশে দাঁড়িয়ে আছে তার বাবা। পিছন ফিরলেন আনোয়ার সাহেব। পিছনে তার বর্তমান, সামনে না পাওয়া অতীত। কাউকে অস্বীকার করা যায় না। আনোয়ার সাহেব দীর্ঘ শ্বাস ফেলে বললেন, কি চাও তুমি? আমার অপেক্ষার 52 বছর। আমি কিভাবে ফিরিয়ে দিব? যেভাবে কেড়ে নিছিলেন। না পারেন তো আমাদের যেতে দেন, মনে করবেন আমি মরেই গেছি। আর আপনার কোনো সন্তান ছিল না, যেমনটা আজ অবধি করেছেন। পাগলামি করো না, 52 বছর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে তুমি যা চাইবে তাই হবে, কথা দিচ্ছি। যদি বলি সতীন তালাক দিতে? আনোয়ার সাহেব অসহায় হয়ে তাকালেন। আয়েশা বেগম স্মিত হেসে বললেন, ডর নাই, তা কমো না আমি চাই আপনার নাতির সাথে আমার চিত্রার বিয়াটা দেন। আমার নাতনির সুখ দেখতে চাই মাসুদের সাথে। কিন্তু আমি এইটাই চাই, না পারলে আমাকে আটকানোর অধিকার আপনার নাই, কথা দিছেন। বেশ, তবে তাই হবে, মাসুদের সাথে বিয়ে হবে। মাসুদ প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু তার দাদি হাত ধরে ফেলল। সেই মুহূর্তে জাফরিন বলল, যদিও এই সময়টা আপনাদের পারিবারিক, তবে আমার কিছু কথা ছিল।
চিত্রা দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, জাফরিন, আজ নয়। তুমি আমার স্বপ্ন সুখের উপর পা রেখে এগিয়ে যেও না। আমি এখানে কারোর স্বপ্ন ভাঙতে আসিনি। আমার বাবার মৃত্যু রহস্য আমার জানা দরকার। আরমান সাহেব এবং আমিন সাহেব এগিয়ে এলেন। জাফরিনকে দেখে আমিন সাহেব বললেন, কে তোমার বাবা? আজমল শিকদার। আমি তার মেয়ে জাফরিন শিকদার। আমার বাবার মৃত্যু দিনে সিসিটিভি আমার চাই। নিছক হৃদযন্ত্র অচল হয়ে মারা গেছেন। আমার বাবার হৃদরোগ ছিল না, সে সুস্থ ছিল। যার তোমার মতো মেয়ে থাকে তার হৃদরোগ লাগে না। মাসুক দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, কাকা, লিমিট রেখে কথা বলবে। তুমি কার সাথে কথা বলছো ভেবে বলবে। শোনো মাসুদ, তুমি ভাবছো আমি কিছু জানি না? আমি সব জানি। তুমি ভেবেছো এই মেয়ে তোমাকে সব ইনফরমেশন এনে দিতে পারবে? তুমি ভুল করছো, সেটা আমি করছি। আর জাফরিন, চলুন এখান থেকে, আসুন আমার সাথে। আমার বাবা খুন কেন হলো? আমার খুনিকে চাই। জাফরিন, শান্ত হন। আপনি অসুস্থ, আমি খোঁজ নিব তো, কথা দিচ্ছি। আমার বাবার খুন কেন করলেন আপনারা? সে সুস্থ ছিল, বুঝতে পেরেছিল তার পিছনে শত্রু লেগেছিল, ফিরতে চেয়েছিল। কেন তাহলে ফিরতে দেননি? আমিন সাহেব এগিয়ে এলেন, মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, যার তোমার মতো মেয়ে থাকে তাকে খুন করতে হয় না। তুমি তোমার বাবার জন্য দায়ী। তুমি তাকে চিন্তায় রেখেছিলে। তোমার বিয়ে নিয়ে চিন্তায় থেকে থেকে আজ সে নেই। যদি মৃত্যুর জন্য কেউ দায়ী হয় সেটা তুমি। জাফরিন অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখের সামনে বেশি উঠল বাবার লাশ নেওয়ার আগের সব ঘটনা। সবাই কেমন তাতে দোষ দিচ্ছিল। তবে কি সত্যি জাফরিন দায়ী? হাউমাউ করে কেঁদে ফেলল সে। চিত্রার সাথে মাসুদকে দেখে তার বুকের ভিতর হতে থাকা যন্ত্রণা এবার সুযোগ পেল বেরিয়ে আসার। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলল। গেমে একাকার হয়ে গেছে মেয়েটা। গলার কাছটায় চুল আটকে আছে। কাজল লেপটে যাওয়া জাফরিনের মুখ দেখে দুনিয়া ভুলে গেল মাসুদ। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরার পূর্বেই ইয়োবান এসে হাজির। জাফরিনকে এমন অবস্থায় দেখবে কল্পনায়ও আনেনি। বোনকে বুকে আগলে নিয়ে ডাক দিতে সে বলল, আমি বাবাকে মারিনি ভাই, আমি দায়ী না। ইয়োবান তাকে সামলালো। মাসুদকে বলল, আমি ওকে দেশে নিয়ে যেতে এসেছি। ওর মা ওকে দেখতে চেয়েছিলেন। তাছাড়া বাকি লেখাপড়া দেশেই করুক। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ক্যামিলিয়া কোথাও যাবে না, ওকে ফিরতে হবে। কেউ ওর জন্য অপেক্ষা করছে। জাফরিন ফিরে আসার পূর্বে মাসুদের হাতে একটা ফ্রেন্ড ড্রাইভ দিয়ে এলো। ফিসফিস করে বলল, বাবার দেওয়া গড়ির নাম্বারটাই পাসওয়ার্ড ছিল। সব তথ্য এখানে পাবেন। জাফরিন অপেক্ষা করেনি। ইয়োবান সময় দেয়নি। অনেকটা টাকা খরচ করে প্রাইভেট ফ্লাইট অ্যারেঞ্জ করে তাকে নিয়ে দেশে ফিরেছে সে। মেয়েটা যে সত্যি আরও এতিম হয়ে গেছে। মা সম বড় আপার মুখটা শেষবার তাকে দেখাতেই এত আয়োজন। বড় আপা মারা গেছেন। সিএনজি অ্যাক্সিডেন্ট করেও 3 দিন জীবিত ছিলেন, কিন্তু শেষ অবধি হার মেনে চলে গেছেন। মাসুদ যাওয়ার সময় তাকিয়েছিল। সে তার বাবার মতন নয়। মনে মনে বারবার আওড়াতে লাগলো, তোমাকে ফিরতে হবেই ক্যামিলিয়া, তোমাকে ফিরতে হবে। পরিশেষে পাসওয়ার্ড দিতেই ফাইলটা খুলে গেল। কাঙ্ক্ষিত সেই ডকুমেন্টস কিছু সময়ের মাঝে এসে হাজির হবে তাদের সামনে। কয়েক মুহূর্তে স্ক্রিনটা খালি থেকে ধীরে ধীরে দেখা মিলল দুটো লাইনের, মাসুদ সাহেব, আমার বাবার খুনিকে এনে দিন। বিনিময়ে আমি আপনাকে আমার ইহ জন্ম দান করিব। সাথে সাথে স্ক্রিন বন্ধ হয়ে গেল। চেষ্টা করেও আর অন করা গেল না। পাসওয়ার্ড অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। সেদিকে মাসুদের কোনো খেয়াল নেই। তার মুখে ফুটে উঠেছে এক ভালোবাসার দ্যুতি। প্রসারিত অধরে স্মিত হাসিটা ঝুলিয়ে সে মনে মনে আওড়ালো, ক্যামিলিয়া। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ক্যামিলিয়া। এটা গল্পের শেষ অংশ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।